আজকে আপনারা জানেন কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে 28তম চন্দন ভট্টাচার্য স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বক্তব্য এই অধিবেশন শুরু হবে। তার আগে আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের সভাপতি অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, আমাদের কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের সাধারণ সম্পাদক অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সামাদ গাইন এবং আজকে আমাদের বহু প্রতীক্ষিত যিনি বক্তা অধ্যাপিকা দুষ্যতি সেনকে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে স্বাগত ভাষণ দেবেন বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল সামাদ গাইন। নমস্কার, শুভ অপরাহ্ন। পরম শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষজন, আমাদের ছাত্রছাত্রী সহ আজকে আমাদের বিভাগীয় লেকচার থিয়েটারে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে প্রাণ ভরা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত ভাষণ দেওয়ার যে দায়িত্ব বর্তেছে সেটি পালন করব। আপনারা সকলেই জানেন আজকে এই দিনটি একটা বিশেষ ব্যক্তি মানুষ, আমার নিজের ক্ষুদ্র সীমিত অভিজ্ঞতায় অসামান্য এক মানুষ, যাকে এই প্রতিষ্ঠানের পাশে ফ্লোরে কিছুদিন পেয়েছিলাম। সে অকাল প্রয়াত পরম শ্রদ্ধেয় চন্দন কুমার ভট্টাচার্য মহাশয়ের নামে 1990-এর দশকের মাঝামাঝি সময়ে যে স্মারক বক্তৃতা দানের অনুষ্ঠান শুরু করা হয়েছিল, আজ তার 28তম সংস্করণ।
28তম চন্দন কুমার ভট্টাচার্য ভারত বক্তৃতা, সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। পরম আনন্দের, তার প্রচন্ড ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে আজ উপস্থিত হয়েছেন অধ্যাপিকা রুশতী সেন। বাংলা ভাষায় যারা প্রবন্ধ পাঠ করে থাকেন, আমি বিশ্বাস করি তাদের কাছে তার পরিচিতি দেওয়া নিষ্প্রয়োজন। তবে একটা বিশেষ দিক থেকে আমি তাকে তুলে ধরি। অধ্যাপিকা রুশতী সেন আজকে আমরা যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানেরই অর্থনীতি বিভাগের প্রাক্তনী। কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যৌথ আহ্বানে যখন তার কাছে যায়, তিনি সামান্য সম্মতি দিয়েছেন। তাই রুশতী সেন ম্যাডামকে আমার এবং তার নিজের প্রতিষ্ঠান প্রেসিডেন্সি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং অবশ্যই কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের তরফ থেকে প্রাণ ভরা শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং আমার অসংখ্য সন্তান সন্ততি ছাত্রছাত্রীদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আপনাদের মধ্যে। মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, যিনি কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের সভাপতি শুধু নন, পরম সৌভাগ্য তিনি এই প্রতিষ্ঠানে এই বিভাগেও অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতেন। তাই কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের তরফ থেকে তো বটে, তার নিজের ঘরে ফেরা বিভাগের তরফ থেকে এবং বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের তরফ থেকে অধ্যাপক তপন চট্টোপাধ্যায় মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাদের প্রাণ ভরা শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম গ্রহণ করবেন। মঞ্চ উপবিষ্ট পরিশেষে যাকে বরণ করে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে করতে হয়, সে আমাদের সকলের গানের এসডিজি স্যার অধ্যাপক শুভলাল দত্তগুপ্ত মহাশয়। তবু আনুষ্ঠানিকভাবে এটি জানিয়ে রাখি, তিনি কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের সাধারণ সম্পাদক নন, তিনি একই সাথে আমাদের বিভাগে প্রাক্তনী এবং বিগত 40 বছর অন্তত আমার অভিজ্ঞতায় বিভাগ থেকে তিনি কখনো সম্পর্ক স্থাপন নিয়ে অন্যান্য তাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজ এবং বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকেও স্যারকে আন্তরিক অভিনন্দন, প্রাণ ভরা ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম জানাচ্ছি। স্যার প্রণাম করবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের মাঝে এমন কিছু মানুষজন আছেন যারা সরাসরি চন্দনদা, প্রয়াত চন্দনদা জীবনের সাথে জড়িত। প্রতি বছরই তাকে যখন দেখি আমার বহু কিছু মনে পড়ে যায়। অতসী ম্যাডামকে কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজের তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং বিশেষ করে আমাদের ছাত্রদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনি সুস্থ থাকুন, আগামী দিনে শুধু এই উপলক্ষে নয়, বারে বারে আমাদের মাঝে আপনাকে পাবো এই প্রত্যাশা রাখি। একই সাথে প্রয়াত অধ্যাপক চন্দন ভট্টাচার্যের পরিবারে আরো কয়েকজন আছেন, আমি তাদেরকেও আমাদের কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। পরম শ্রদ্ধ শিক্ষক বন্ধু, সহকর্মী যারা এই ঘরে আজকে উপস্থিত আছেন, কেবলমাত্র প্রেসিডেন্সি বা কেবলমাত্র কলকাতা নয়, আমি দেখতে পাচ্ছি যারা তাদের ব্যস্ততার মাঝখানেও আজকে এই অনুষ্ঠানের আকর্ষণে এসেছে, তাদেরকেও কাউন্সিল এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে মূলত যাদের সান্নিধ্যে অনুষ্ঠান বিগত বছরগুলিতে বাংলায় রূপ পেয়েছে, সেই ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমাদের সকলের তরফ থেকে প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি
তোমাদের সক্রিয় উপস্থিতি আমাদের এই যে কর্মযোগ্য আগামী দিনে আরো বহুদূর প্রসারিত করবে। এই কটি কথা বলে আমি আজকের অনুষ্ঠানের পরিচালনার জন্য অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে আজকে সারা বক্তৃতার পরিপ্রেক্ষিত তাৎপর্য ব্যাখ্যা করবেন কাউন্সিলের সাধারণ সম্পাদক অধ্যাপক সমতা। আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে এই 28তম চন্দ্রকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা শোনার জন্য। বক্তৃতাটি প্রদান করবেন, আপনারা সবাই শুনেছেন, জানেন, প্রধানিকা রুশুতি সেন। আমি শুধু যারা আজকে প্রথমবারের জন্য এসেছেন এই বক্তৃতা শোনার জন্য, আমি তাদের জ্ঞাতার্থে এই বক্তৃতাটির পটভূমিকা সম্পর্কে দু চারটি কথা শুনব এবং তারপরে আজকের যিনি বক্তা তাকে আমি আপনাদের সামনে তার একটি সংক্ষিপ্ত পরিচিতি দেব। যদিও প্রধানমন্ত্রী রুশুতি সেন নামটি আমাদের মানে বাঙালি পাঠক সমাজে এবং বাঙালি যারা আমার পড়েন, চর্চা করেন সাহিত্য সংস্কৃতি, তারা সকলেই নামের সঙ্গে করেছে। আজকে যার নামে এই স্মারক বক্তৃতাটা অনুষ্ঠিত হচ্ছে, 28তম স্মারক বক্তৃতা, এর সূত্রপাতটা হয়েছিল খুব একটা মানে বলতে পারেন বিয়োগান্ত একটা পরিবেশে, আজ থেকে অনেক বছর আগে, এবং সেই তারিখটা হচ্ছে 1994 সাল 21শে মার্চ। এই দিন আমাদের অনেকেই আমরা আছেন, আমরা সহভাগী ছিলাম। আমাদের বন্ধু চন্দ্রকুমার ভট্টাচার্য, উনি ছিলেন এই কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজ যখন 1972 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়, উনি তার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার 1994 সালে 21শে মার্চ তিনি আকস্মিক প্রয়াণ হয় এবং তারপরে তার বছর 3 পর, সেটা হচ্ছে সময়টা আমি বলছি 1997 সাল থেকে ওর পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে ওর স্ত্রী, তিনি অসুস্থ শরীর নিয়ে আজকে উপস্থিত হয়েছেন তপস্বী ভট্টাচার্য এবং তাদের পরিবারের আনুকূল্যে এই প্রেসিডেন্সি তখন কলেজ ছিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সঙ্গে এইরকম একটা বলতে পারেন চুক্তি বলতে পারি হয় যে আমরা প্রতি বছর আমরা ওর নামে স্মারক বক্তৃতা আমরা আয়োজন করি। আমরা সেই থেকে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়ে চলেছে। এইটা হচ্ছে 28তম বক্তৃতা এবং যারা অতীতে এই বক্তৃতাগুলো দিয়েছে সরাসরি নাম তার বলা সম্ভব নয়, আমি শুধু কয়েকজনের নাম বলছি, তারা সকলেই প্রয়াত হয়েছে যেমন কুমার রায়, রবীন্দ্র কুমার দাশগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, দেবেশ রায়, নবনীতা দেব সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাওনি মিত্র ইত্যাদি। আমাদের শেষ বক্তৃতা 27তম বক্তৃতাটা দিয়েছিলেন রামকুমার মুখোপাধ্যায়। এখন এখানে শুধু দুটো কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন যে এই যে বক্তৃতাগুলো, মানে এটা তো আপনাদের কাছে আমি বলতে পারছি না তারা কিসের মতো বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু এই সমস্ত বক্তৃতাগুলি একাত্মীয়ভাবে ব্যতিক্রম ছিল। সেই বক্তৃতাগুলোর বিষয়বস্তু কিন্তু ছিল সবই শিল্প, সাহিত্য, সমাজ, সঙ্গীত। এখানে কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে, মানে এরকম প্রশ্নের মুখোমুখি হয়েছে যে এটা তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এত সাহিত্য, শিল্প এইসব নিয়ে
আলোচনা কেন, বক্তৃতাই বা কেন। তো এখানে এটা যেটা বলছিলাম দুটো কারণ হচ্ছে। একটা কারণ হচ্ছে যার নামে এই সাধনাটি অনুষ্ঠিত হচ্ছে তিনি ঠিকই আমরা প্রথাগত রাষ্ট্রবিজ্ঞান চর্চা আমরা শুরু করেছি, কিন্তু ওর একটা বিশেষ ঝোঁক ছিল, ওর একটা বিশেষ আকর্ষণ ছিল এই সাহিত্য, শিল্প, সমাজ, সঙ্গীত, সংস্কৃতি বলতে। এইটা হচ্ছে একটা প্রধান, যে আমরা সেগুলো এমন এমন অনেক মানুষ তো আমরা সেই জন্যে এইরকম ধরনের, আমরা যেমন আজকে যে বক্তা তাকে আমি বলে দিয়েছিলাম এবং এই জন্যই ওকে আমরা বেছেছি নামটা। আমরা সবাই জানি যে বিশ্বজিৎ সেন তিনি প্রধানতভাবে অর্থনীতির প্রধানিকা হলেও তিনি কিন্তু মূলত এই সাহিত্য, শিল্প, সমাজ এইটাই তার এই জায়গাটাকেই উনি মানে বিচরণ করেন এবং তার লেখাপত্র সব। এইটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে আমরা আজকের দিনে হয়তো নকল বক্তৃতা চালু হয়েছিল সেই সময় হয়তো অতটা হয়নি, কিন্তু আজকের দিনে যারা সমাজবিজ্ঞানের চর্চা করে তারা সকলেই মোটামুটি এই বিষয়ে অবহিত যে আজকের সমাজবিজ্ঞান বলতে পরিবার থাকে বা ধরুন আপনার ইতিহাস, এগুলোকে কিন্তু আজকে আর ওইভাবে একটা ছোট্ট বইয়ের মধ্যে বেঁধে রাখা যায়। এই চর্চাগুলো যদি ভালোভাবে করতে হয় তাহলে সাহিত্য, শিল্প, সমাজ, সংস্কৃতি তার সঙ্গে জড়িয়ে কিন্তু কাজগুলো, এটাও একটা ভিডিও। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি এই বক্তৃতাগুলো, আপনারা অনেকেই বলবেন যে এই বক্তৃতাগুলো আমরা কোথায় পাবো, আমি পাবো। আজকে যেমন আপনাদের সামনে আপনারা বেরোবার সময় সংগ্রহ করতে পারবেন যে আমাদের গতবারের যে বক্তৃতাটা রামকুমার মুখোপাধ্যায় দিয়েছিলেন সেই বক্তৃতাটা এখানে পাবেন, আপনারা সেগুলো কিনতে পারেন। আমাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা কয়েক বছর ধরে চালু হয়েছে, আর 3টি বক্তৃতা চালু হয়েছে এবং সে হয়ে গেছে বক্তৃতা। এরপরে চতুর্থ বক্তৃতা হবে 2024। সেই বক্তৃতাগুলো আমরা ছাপাবার ব্যবস্থা করতে পারি। একটা মোটামুটি নীতি হচ্ছে যে যিনি বক্তৃতা দেবেন তাকে আমরা যথেষ্ট সময় দিই, বক্তৃতাও বলে রেখেছি যে বক্তৃতাটা হয়ে যাওয়ার পর আপনি আপনার সঙ্গে বলেন বক্তৃতাটা যদি আমাদের লিখিত ভাষ্য দেন আমরা সেটা পাবো। আমরা দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় 27টি বক্তৃতা প্রায় সমস্তটাই আমরা অনেক দূরে সেটি পাবো। এবং এই বক্তৃতাগুলি যদি আপনারা পেতে চান এখন তাহলে পুরোটা পাবেন না, কিন্তু মোটামুটি ধরুন 16টা বক্তৃতা দিয়ে এটা 2017 সালে কলকাতার কেজি পাচ্ছি একটা সংকলন বাস করে, তখন তিনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, অধ্যাপক এই বিভাগীয় প্রধান কলেজের অধ্যক্ষ ছিলেন অধ্যাপক অমল মুখোপাধ্যায়, তিনি গত বছর প্রয়াত হয়েছেন। ওর সম্পাদনায় এই বইটা বেরিয়েছিল, সেটার নামই হচ্ছে চন্দন কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতামালা এবং সাবটাইটেলটা ছিল শিল্প, সাহিত্য, সমাজ। তাতে আমরা মোটামুটি 16টা বক্তৃতা এটি ছাপাচ্ছি। আমাদের ইচ্ছা আছে যে পরে এই সময় বাকি বক্তৃতাগুলো যদি আরো বিস্তৃতটা মানে জানা বাদে তাহলে আমরা সেগুলো এই হচ্ছে আজকে এই বক্তৃতা আয়োজন করা হচ্ছে তার কথাগুলি। আর আমি খুব অল্প কথায় মানে বক্তা সম্পর্কে কয়েকটি কথা বলবো যে আপনারা সবাই জানেন, যারা জানেন না তাদের কাছে আমরা বলি যে প্রথাগতভাবে নিশ্চয়ই অর্থনীতি অধ্যাপিকা বাসন্তী কলেজে দীর্ঘকাল এই অর্থনীতি অধ্যাপনা করেছে, কিন্তু ও মোটামুটি মানে কমফর্ট জোন যাকে তৈরি করতে পারে সেটা হচ্ছে কিন্তু এই এবং ওনার আমরা যতটুকু জানি এবং আপনারা হয়তো খেয়াল করেছেন ওনার কিন্তু বলতে পারেন যে এই যে মানে সাহিত্য চর্চা ক্ষেত্রে ওর যে উত্থান সেটা কিন্তু মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বইগুলো বইয়েছে, সেই বইগুলো পড়ে সবাই জানেন সেগুলো। কিন্তু আজকের দিনে আমার মনে হচ্ছে ওই যে বিষয়টা বললেন
সেটা ব্যাপারে ওই মহিলাদের নিয়ে যে কাজগুলো করেছেন কয়েকটি, সেটা হয়তো অতটা মানে সবার কাছে পরিচিত নয়। আমি শুধু কয়েকটা বই নাম করছি, যেমন সমকালের গল্প, গল্প উপন্যাস আর প্রত্যাখ্যানের ভাষা একটা বই, এলোমেলো পাঠে রবীন্দ্রনাথ রোজরামচাঁদ মাইক পাঠক আর মায়া ঘোষ মঞ্চস্থ জীবন। কয়েকটা বই শুনে আসলাম, এগুলো বিভিন্ন থেকে ভালো লাগে। আমি মোটামুটি এই কয়েকটা কথা বললাম আপনাদের কাছে সম্পর্কে, এবং আমার একটা শুধু কথা বলে শেষ করবো। আমাকে এখানে যারা নাকি আমরা আমন্ত্রণপত্র যাদের কাছে পাঠিয়েছি, তাদের ভিতর কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে, বেশ কয়েকজন আমার খুব পরিচিত বন্ধু বান্ধব ছাত্রছাত্রী, তারা আমাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা এই যে বিষয়টার যে শিরোনাম আমি বলবে, এই ব্যাপারটা কি, মানে এটা নিয়ে এটা আমরা কিছু বুঝতে পারছি। আমি তাদের একটাই উত্তর দিয়েছি যে সব কিছু আগে থাকতে জেনে নেওয়াটা কোনো কাজের কাজ, রহস্য থাক, উনি যে ব্যাপারটা দিয়েছেন এটা ওকেই বলতে দেওয়া হোক, আগ বাড়িয়ে সব কিছু তার কাছ থেকে জেনে নেওয়া এটা কোনো কাজের কাজ নয়। আমরা অপেক্ষা করি, বলুন, তাতে যে মজাটা থাকে সেটা কিন্তু আগে থেকে যদি সব বলে দেয়, বা আমি যদি ওর কাছ থেকে জেনে নিই যে আপনি কি বললেন শুনলেন, এটা বোধহয় ঠিক হবে না। সেই জন্যই আমরা এবার ওকে ছেড়ে দিচ্ছি। আমি সভাপতি বলছি এবারে আনুষ্ঠানিকভাবে ওকে আহ্বান করা। রুশোদিদি সম্পর্কে যেহেতু কাউন্সিলের সাধারণ সম্পাদক, তার সম্পর্কে বিস্তৃতভাবে বললেন, তাই নতুন করে আমার পক্ষে ওনাকে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই। আমরা প্রত্যেকেই ওনার জন্য অপেক্ষা করছি, ওনার বক্তৃতা শোনার জন্য। এবারে ওনার বক্তৃতা শুনবো, ওনাকে আহ্বান করছি। এই একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে ওনার একদম শেষে অনেক বই লিখেছেন, তার মধ্যে কয়েকটা কথা শোভনদা বললেন, আরও অনেক বই আছে না। একদম শেষে ওনার যে বইটা 2 ভলিউমে বেরিয়েছে, 2 ভলিউমে বেরিয়েছে, উনি এডিট করেছেন মায়েদের কথা মেয়েদের কথা। এই বইটা প্রথম খণ্ডটা বাজারে বেরোনোর সঙ্গে সঙ্গে সেটা বিক্রি হয়ে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এবং প্রকাশক নিজের থেকে ওনাকে খুঁজিয়েছেন সমানে, আপনি আরও লিখুন, আপনি আরও লিখুন। এই করে প্রায় প্রকাশক জোর করে ওনার কাছ থেকে দ্বিতীয় খণ্ডটা আদায় করেছেন, উনি দ্বিতীয় খণ্ডটা লিখেছেন। এই মায়েদের কথা মেয়েদের কথা খণ্ড 2 খণ্ডে বেরিয়েছে, অক্ষর প্রকাশন থেকে বেরিয়েছে। আপনারা যদি কেউ ইন্টারেস্ট হন, আপনারা সম্পর্ক। আমি এবার রুশোদিদিকে বলবো মঞ্চে উপবিষ্ট এবং প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আমার নমস্কার। আজকে যার নামাঙ্কিত স্মারক বক্তৃতা আমি দিচ্ছি তাকে আমি চিনতাম না, তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুরু করছি। আর একটু সংশোধন করি, এই যে সাম্প্রতিকতম বইটির কথা চট্টোপাধ্যায়, বইটা আমার এডিট করা, পরিকল্পনাটা আমার এডিট করা, এবং আমার প্রথম 12 আর 11 23 জন লেখক যারা আমার সমসাময়িক, একটু বড় একটু ছোট গুণীজন, তারা যেভাবে নিজেদের জীবনে নিজেদের পূর্বমাতৃকাদের কথা বলেছেন, এটা তাদের কৃতিত্ব যে বইটা এত সুন্দরভাবে উদ্ধৃত হয়েছে। এবারে আজকের বক্তৃতার প্রসঙ্গে আসি। বিষয়টা সত্যি খুবই অপরিচিত, শুধু আপনাদের নয় আমারও। আমি জানতামই না যে যার কবিতা আমরা বাল্যকালে বা আরেকটু বড় হয়ে কৈশোর পর্যন্ত স্কুলের পাঠ্য বইতে পড়েছি, সেই মানকুমারী বসু, তার ছোট গল্প আছে। এটি আমার হাতে আসে এবং আমি
এত অচেনা একজন গল্পকার, কেন এত অচেনা? গল্পগুলো পড়ে কিন্তু আমার মনে হলো ওর কবিতার থেকে গল্পে উনি কম সিদ্ধহস্ত নন, কিন্তু তাও গল্পগুলো আমার হাতে আসার পরে এটা আমি ভাবি যে কেন, মানে রবীন্দ্রনাথের থেকে মাত্র 2 বছরের ছোট একজন মানুষ এরকম গল্প বানাতে পারেন, এরকম গল্প বুনতে পারেন, তার গল্প এইভাবে হারিয়ে গেল কেন? সংখ্যায় কম হলে? এই করতে করতে কিন্তু এই লেখাটি তৈরি হলো। আর আমি যে একটা নাম দিয়েছিলাম, যে নামটা আমি বুঝতেই পারছি আমি বিশেষ কিছু বোঝাতে পারিনি, বোধহয় এত বড় লেখাটা পড়ার পরেও খুব একটা কিছু পারবো না, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, কিন্তু আমি নামটা না একটু পাল্টেছি। বোধহয় কার্ডে যে নামটি আছে সেটা উপনিবেশের ছোট গল্প, সম্পর্কের ভিতর বাহির। আমি নামটাকে করেছি উপনিবেশের ছোট গল্প, ঘরের ঘরের বাইরে। আমি শুরু করছি। গোটা লেখাটি 4টি পর্বে ভাগ করা। প্রথম পর্বটার নাম এক অচেনা গল্পকার। বাংলা সাহিত্যে ছোট গল্পের সূচনা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সমকালীন এক লেখক নিজের একটি ছোট গল্পে এক বালিকার বর্ণনায় লিখেছিলেন, সে বড় সুন্দর, বড় সুন্দর, সে চাঁদের জ্যোৎস্নার মতো, গোলাপ ফুলের হাসির মতো, বসন্তের বাতাসের মতো, বড় সুন্দর, বড় সুন্দর, সে মধুসূদনের কাব্যের মতো, বঙ্কিমের উপন্যাসের মতো, রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, বড় সুন্দর, বড় সুন্দর। গল্পটির নাম অদ্ভুত মিলন, গল্পকার মানকুমারী বসু। লেখকের নামটি তেমন অচেনা হয়তো নয়, তার রচিত কবিতার বই, প্রিয় প্রসঙ্গ, কাব্য কুসুমাঞ্জলি, বীর কুমার দত্ত, শতাব্দী প্রাচীন গ্রন্থাগারগুলিতে খোঁজ করলে আজও পাওয়া যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সনৎ কুমার নস্কর ওখানে ওই লাইব্রেরিতে কি কি বই আছে আমাকে বলে দিয়েছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। আর এই মানকুমারী 14 বছর বয়সে তিনি পুরন্দরের প্রতি ইন্দুবালা নামে একটি বীররসপূর্ণ দীর্ঘ কবিতা অমিত্রাক্ষর ছন্দে লিখে কলকাতায় মেডিকেল কলেজে পাঠরত স্বামী বিধুশঙ্কর বসুকে দেখতে দিয়েছিলেন। বিধুশঙ্কর এবং তার কয়েকজন বন্ধুর এই কবিতা খুবই পছন্দ হয়। বন্ধুদের একজনই উদ্যোগ নিয়ে লেখাটি সংবাদ প্রভাকরে প্রকাশ করেন। সেই প্রথম মানকুমারীর লেখা কোনো পত্রিকায় ছাপা হল। কাব্যের প্রথম কয়েক ছত্র ছিল এইরকম: দুরন্ত যবন যবে ভারত ভিতরে বসিল আসিয়া, পুরন্দর মহাবলী কেমনে সাধিলা রণে, প্রিয়তমা তার ইন্দুবালা কেমনে বা করিলা বিদায়, কৃপা করি কখনোরে যে কল্পনা দেবী, কেমনে বিদায় বীর হল প্রিয়া কাছে। আর সংবাদ প্রভাকরের যিনি সম্পাদক, আনুষঙ্গিক টিকায় কিশোরী কবির পরিচিতিতে কি লিখেছিলেন আমরা অবগত হইলাম, লেখিকা কবিবর মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী। ইনি ইহার পিতৃব্য সৃষ্ট বাঙ্গালা অমিত্রাক্ষর ছন্দে যে কবিতা লিখিয়াছেন, তাহাতে ইহার গলায় আমরা প্রশংসার শতনরী হার পরাইলাম। চর্চা থাকিলে ইহার মধুময়ী লেখনী কালে অমৃত প্রসব করি। হ্যাঁ, মানকুমারী ছিলেন মাইকেল মধুসূদনের জ্যাঠামশাই রাধামোহন দত্ত চৌধুরীর একমাত্র পুত্র আনন্দমোহনের চতুর্থ এবং সর্বকনিষ্ঠ সন্তান। রামকুমারীর মা শান্তমণি দেবীর বাপের বাড়িও সাগরদাঁড়ির মতোই যশোহরের অন্তর্গত শ্রীধরপুর গ্রাম। মানকুমারীর কাব্য কুসুমাঞ্জলির অন্তিম প্রার্থনা কবিতায় আছে, আমি যেন মরি করি সেই নদী তীরে, যেখানে বাদাম গাছে সারি সুখ চেয়ে আছে, চুমি চুমি বেলাভূমি ঢেউ চলে ধীরে, সেই স্নেহ সিক্ত মুখে ডুবিব অসীম সুখে, ঘুমিব অনন্তকাল পরি সশরীরে, আমি যেন মরি সেই অপদাক্ষী তীরে। অমিত্রাক্ষরে প্রথম কবিতা প্রকাশ থেকে অন্তিম প্রার্থনায় কপোতাক্ষী নিয়ে মেঘুরতা, সব মিলে মহাকবির ভ্রাতুষ্পুত্রীর পরিচয়
ধীরে ধীরে বড় হয়ে উঠেছে মানকুমারীর ক্ষেত্রে। এমন বহনের গৌরব বড় কম নয়। তার কাব্যের স্মৃতি ততখানি হারিয়ে যায়নি বাঙালি পাঠকের মন থেকে যতখানি ধূলিমলিন হয়ে গেছে তার গদ্য। ভাদ্র 1295 সংখ্যার বামাবধিনী পত্রিকায় তার একটি ছোট উপন্যাসও ছাপা হয়। তার নাম ছিল বনবাসিনী। এই উপন্যাস বামাবধিনী জুবিলি উপহার হিসেবে বিতরণও করা হয়েছিল। শুভ সাধনা শিক্ষা শীর্ষক একটি প্রবন্ধ সংকলনও তার বেরিয়েছিল গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে। তারও আগে 1890 সালে বাংলা রমণীদিকে গৃহধর্ম নামে একটি সন্দর্ভ ছাড়াও বিবাহিতা স্ত্রীলোকের কর্তব্য আর সুশীলা রমণীর পরিজনের প্রতি কর্তব্য, এই দুটি প্রবন্ধ নিয়ে মানকুমারীর 2টি প্রবন্ধ বইটি 1891-তে প্রকাশিত হয়। এইসব প্রবন্ধকে নিজের খেয়ালে ভাঙতে ভাঙতে, অর্থাৎ নীতিকথার সঙ্গে ইচ্ছা পূরণের ঘাত প্রতিঘাত বিনিসুতোয় গাঁথতে গাঁথতে কি মানকুমারী পৌঁছলেন তার ছোট গল্পের দুয়ারে। তার মাত্র 11টি ছোট গল্পের সন্ধান এখনো পর্যন্ত মিলেছে। তার 7টি আছে পুরাতন ছবি সংকলনে, 59 নম্বর সাহিত্য সাধক চরিতমালায়, যার প্রকাশকাল দেওয়া আছে 25শে জুলাই 1936। গল্পগুলো হল গৃহলক্ষ্মী, মাতৃহৃদয়, বিমাতা, শৈশব সঙ্গিনী, বন্ধু ও পত্নী, মহামুহূর্ত আর ভিখারিনীর ভীতি। এই 7টা গল্পের নাম একটু লক্ষ্য করতে বলি। সাহিত্য সাধক চরিতমালার তালিকা অনুযায়ী মানকুমারীর জীবনকালে প্রকাশিত শেষ বই এটি। এই বইয়ের হদিশ কোনো গ্রন্থাগারে পায়নি। পুরনো বইয়ের সংগ্রহ এবং আনুষঙ্গিক চেনা জানা যা প্রচুর, সেই শ্রদ্ধেয় পরিতোষ ভট্টাচার্যের অনুকূলে আমি বইটি হাতে পাই এবং গল্পগুলি পড়তে পারি। বইতে একটি গল্পেরও প্রথম প্রকাশকাল দেওয়া নেই। গল্পগুলো পুরাতন ছবিতে গ্রন্থিত হওয়ার পূর্বে কোনো পত্রিকায় বেরিয়েছিল কিনা সে খবরও এখনো মেলেনি। বইটির দাম ছিল 1.5 টাকা। গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্সের পক্ষে ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস হইতে শ্রী গোবিন্দপদ ভট্টাচার্য দ্বারায় মুদ্রিত ও প্রকাশিত 203-এর 1-1 বনওয়ালি স্ট্রিট, কলকাতা। এইটুকুই বইতে আছে। এ বইয়ের প্রথম প্রকাশকাল হিসেবে সাহিত্য সাধক চরিতমালা যে 25শে জুলাই 1936-এর উল্লেখ করলেন তা যাচাই করার কিন্তু কোনো উপায় নেই। অন্তত পরিতোষ ভট্টাচার্যের সৌজন্যে আমি যে বইটি হাতে পেয়েছি সেখানে কিন্তু তেমন কোনো ডেট অফ ফার্স্ট পাবলিকেশন বলে কিছু ছিল না। বাকি 4টি গল্প বারিকবরণ ঘোষ সম্পাদিত কুন্তলীর গল্প শতক থেকে উদ্ধার করে দিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মোস্তাক আহমেদ। আছেন আজকে, আমার ভয় বাড়িয়ে কি হচ্ছে আমার গলা কি জানি। ওই সংকলনও কিন্তু দীর্ঘদিন বাজারে নেই। উনি উদ্ধার করে না দিলে এটাও আমি পেতাম না। 4টির মধ্যে, এই 4টি গল্পের মধ্যে 3টির উল্লেখ আছে সাহিত্য সাধক চরিতমালায়। রাজলক্ষ্মী, এটার জন্য কুন্তলীর পুরস্কারে 15 টাকা পেয়েছিলেন মানকুমারী বসু। পুরস্কারের প্রথম বছরে 1303 বঙ্গাব্দে। তারপরে পুরস্কারের তৃতীয় বছরে অদৃষ্ট চক্র নামের একটি গল্পের জন্য 7ম পুরস্কার পান, এগেন 50 রুপিস। আর শোভা, এই গল্পটা পুরস্কৃত হয় 1306 বঙ্গাব্দে, এটি 5 টাকার পুরস্কার পায়। আর অদ্ভুত মিলন সংক্রান্ত কোনো তথ্য কিন্তু সাহিত্য সাধক চরিতমালায় নেই। কুন্তলীর গল্প শতকে আছে 1324 বঙ্গাব্দে, অর্থাৎ 1917 অদ্ভুত মিলন গল্পের জন্য আবার 7ম পুরস্কার 5 টাকা পান মানকুমারী, এবং এই 1917 is the last year for কুন্তলীর প্রাইজ। আর কিন্তু কুন্তলীর পুরস্কার উঠে গেল। 21 শতকের পাঠক এসব গল্প ফিরে পড়বেন কেন, এ প্রশ্ন উঠতেই পারে। বরং তেমন প্রশ্ন না ওঠাই অস্বাভাবিক। প্রায় প্রতিটি গল্পেই নীতি শিক্ষা, দুর্জনের সুজন হওয়া বা মন্দের পরাজয় ভালোর জয়, এমন সব রূপকথা সুলভ আখ্যান আছে। কিন্তু সেই আখ্যানের ভিতরে একদিকে উপনিবেশের সংকট আর অন্যদিকে
গল্পহীনতা অর্থাৎ স্টোরিলেসনেস, গল্পহীনতার লালন মিশে থাকে। অন্দর বাহিরের সবিরোধ ইংরেজি শিক্ষিত বাঙালির জীবনে যে একটা বড়সড় পরিসর জুড়ে আছে, এই সত্যিটা ফিরে ফিরে আসে মানকুমারীর গল্পের চলনে। সাহিত্যিক সাহসের প্রক্ষেপ সেখানে যথেষ্ট প্রত্যক্ষ। সেই প্রক্ষেপ অবশ্য কখনোই প্রতিবাদের বা প্রত্যাখ্যানের প্রবাহ হয়ে ওঠে না। তবে এই বইয়ে না ওঠা যে সর্বদাই অনেক ইচ্ছা পূরণ, এমন পরিশিষ্ট বানানো মনোযোগী পাঠকের পক্ষে সহজ নয়। আধুনিক আর সাবেকির লড়াইতে কোনো এক পক্ষের নিশ্চিত জয় অথবা পরাজয় যে বাস্তবসম্মত নয়, সেখানেই যে প্রবল টানাপোড়ে সাহিত্যের বা যে কোনো সৃজনের সংবেদনে নিজের লালন খোঁজে, এমন ইঙ্গিত মানকুমারী বাংলা ছোট গল্পের প্রথম পর্বেই বানাতে চান। বয়সে তিনি রবীন্দ্রনাথের মাত্র 2 বছর কম, মৃত্যু রবীন্দ্রনাথের ঠিক 2 বছর পরে। তবে সৃজনের সামর্থ্য নিয়ে তুলনা তুললে মানকুমারী নিশ্চয় কানে আঙুল দিতেন। সাহিত্যিক কাণ্ডজ্ঞান তাঁর যথেষ্টই ছিল। ছোট গল্পে রবীন্দ্রনাথ যে তাঁর কাছে শেষ কথা, মানকুমারীর এমন একটি উদ্ধৃতিতেই আলোচনা শুরু করেছিলাম। এই আলোচনার উদ্দেশ্য ছোট গল্পকার হিসেবে মানকুমারীর উত্তীর্ণতা প্রমাণ করা নয়, তার গল্পের আপাত পাঠে যাকে একটা একমাত্রিক সরল রেখা পথ, দ্যাট ইজ লিনিয়ার, বলে মনে হতে পারে, তার অন্তর্নিহিত পরতে বহুমাত্রিক বক্রতাকে খোঁজা যায় কিনা, মাল্টিলিনিয়ারিটি খোঁজা যায় কিনা, এটাই মূল কথা। বীরত্বের সৌকর্য বা বিলাপের আর্থ নিয়ে তার কাব্যকে বরং তুলনায় সরল রৈখিক ঠেকতে পারে। বিষয় যখন সাহিত্য, বিকল্প মত কিংবা পাঠ থাকবে, মাইকেল মধুসূদন দত্তের ধাতুপুত্রীর পরিচয় যে কতখানি অনুকূল আর কোনখানেই বা সে বালাই, সে প্রশ্ন ফেলবার নয়, বিশেষত গল্পকার মানকুমারী যখন সম্পূর্ণ বিস্তৃত। দ্বিতীয় অংশ, এটার নাম গল্পের জীবন, জীবনের গল্প। পুরাতন ছবি সংকলনে প্রথম গল্প গৃহলক্ষ্মী, তার শুরুতে এই কলকাতার প্রেসিডেন্সি কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজের বিএ ক্লাসের ছাত্র 25 বছরের শচীন্দ্র কোনো এক অবসরে তার গ্রামে ফিরেছে। সে গ্রামে বিজলি বা গ্যাসের আলো, ঘোড়ার গাড়ি, বরফ, লেমনেড কিচ্ছু মেলে না। মেলে বিশাল বৃক্ষের ছায়ায় ভরা পথ, সম্পন্নদের বাড়িতে বাড়িতে বাগান, খেতে শস্য, গোলা ভরা ধান, বিচালির গাদা, গোয়ালে গাই বাছুর, টলটলে জলের পুকুর ভরা মাছ। এই গ্রামে যারা তেমন সম্পন্ন নয়, তাদেরও কৃষিকাজ আছে, অন্নাভাব নেই। আরো সম্পন্নদের বেতনভোগী হয়েও সুখে দিন কাটায় তাদের কেউ কেউ। নামেটা সার বা আরো না পাওয়ার তাড়নায় বিলম্বিত নয় তারা। শচীন্দ্র এই গ্রামে কিন্তু একজন ব্যতিক্রম, কারণ তার শয়ন ঘরে, এইবারে একটু মানকুমারীর ভাষা পড়বো আমরা, দেওয়ালে ছবি, শ্বেত জ্বালানো, কালিদাস, শেক্সপিয়ার প্রভৃতি অমানুষিকী প্রতিভা টেবিলের উপরে পুস্তকাকারে শোভিত রহিয়াছে। শচীন্দ্রের পিতা বিষয় সম্পত্তি যাহা রাখিয়া দিয়াছেন, তাহাতে মধ্যবিত্ত গৃহস্থদিগের বিশেষ কোনো অভাব হয় না। কিন্তু শচীন্দ্র যেরূপ ইচ্ছা করেন, অর্থাৎ প্রকাণ্ড পাকা বাড়ি, দরজায় দরজায় দরোয়ান, 3-4টি চাকর, 5-6টি ঝি, 2-3টি রাঁধুনি, তাহা জোটে না। বাড়ি ঘর যেরকম করিয়া সাজাইতে ইচ্ছা করেন, নিজের পরিচ্ছদাদির যেরূপ উন্নতি ইচ্ছা করেন, প্রাণাধিকা সহধর্মিণীকে যেরূপ বসন ভূষণে সুসজ্জিতা দেখিতে ইচ্ছা করেন, তাহা জোটে না। কাজেই শচীন্দ্রের মতো দুঃখী আর নাই। এহেন দুঃখের প্রত্যক্ষ হেতু এই গল্পের শুরুতে কিন্তু গুরুতর। শহর থেকে পৈতৃক গ্রামে ফিরবার সময় একটি গর্হিত কাজ করেছেন শচীন্দ্র, যার জন্য তার বিধবা জননী বলছেন, তিনি তো আর এমন কিছু রেখে যাননি যে তাই থেকে জমিদারি করবে। আমি অনন্তর ব্রতটা প্রতিষ্ঠা করছি না, বলি শচী আমার পাশ করুক, শচীর আমার চাকরি হোক, তখন করবো।
আর তুমি কিনা এমনি করে উড়িয়ে পুড়িয়ে দিচ্ছ। শচীন্দ্রর পিতা রেখে যাওয়া সম্পত্তি প্রসঙ্গে মাতা পুত্রের ধারণায় যে আসমান জমিন ফারাক, সে না হয় বোঝা গেল। শচীন্দ্র যে গর্হিত কীর্তির সুবাদে ফারাক পাঠক জানলেন, তা কিন্তু এই গল্পের একমাত্র প্রত্যক্ষ ঘটনা। শচীন্দ্র ভার্যা মুকুল কুমারীর জন্য নগদ 30 টাকা ব্যয়ে শহর থেকে একটি বডি কিনে এনেছে। এই হলো শচীন্দ্রর মাতার বিচারে উড়িয়ে পুড়িয়ে দেওয়া। আর এমনই দুর্ভাগ্য শচীন্দ্রর যে স্ত্রী মুকুলও বলে, এই বডিটা ফিরিয়ে দাও, তুমি যার স্বামী, যে তোমার দাসী, তার আবার এসব কৃত্রিম সৌন্দর্য কেন? মার কাছে গিয়ে করজোড়ে ক্ষমা চায়। শচীন্দ্র মায়ের অভিযোগে ধৈর্য হারিয়ে বলেছিল, শুনো, আমরা লেখাপড়া শিখেছি, আমাদের বিবেচনা শক্তি উপযুক্ত রূপ বিকাশ হয়েছে, আমি যা ভালো বুঝি তাই করব, তুমি সকল বিষয়ের ওরকম হিসাব নিতে কখনোই এসো না। তোমরা লেখাপড়া জানো না, তোমাদের কর্তব্য বুদ্ধি অবশ্য উপযুক্ত রূপে পরিস্ফুট হয় না। আমরা যা করি তা তোমরা কি করে বুঝবে বলো দেখি। ছেলের এই কটু ভাষণে মা স্থানত্যাগ করে ছেলের এহেন আচরণের দায় পুত্রবধূর ওপর পুরোপুরি চাপিয়ে তাকে যা মুখে এলো তাই বলে নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন। কিন্তু ছেলের ঘর ছেড়ে তার যাওয়ার মুহূর্তটির বিন্যাসে মানকুমারী লিখলেন একটি অসামান্য বাক্য। এ বডি কিনার ভিতরে বাক মিল অথবা মোক্ষমূলারে কি তত্ত্ব নিহিত, তাহা সে অশিক্ষিতা অহৃদয়া অর্ধপক্ষকেশী 56 বর্ষ বয়স্কা শচীন্দ্রের মার বোধগম্য হইল না। উপনিবেশের গল্পের চলনকে কি চেনা যায় এই শ্লেষে? শচীন্দ্রের মা তো না হয় অন্ধকারেরই বাসিন্দা, আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি সভ্যতা স্পর্শ থেকে বঞ্চিত এক বাকি সাবেকি মানুষ, কিন্তু বিদেশি প্রভুর বদান্যতায় আলোক পর্বের অংশীদার যে শচীন্দ্র, সেও কি নবজাগরণের অছিলায় সাবালক গ্রহণ আর নিরালম্ব অনুকরণে ডুবিয়ে ফেলছে না? নিজের জীবনের সূচনার এই স্থবির পৈলিক গ্রামে শচীন্দ্র আজ নিরর্থ ছাড়া প্রায় কিছুই খুঁজে পায় না, কিন্তু সূচনার ওই অর্থহীন অবস্থানের আনুকূল্য ছাড়া সে কি পাড়ি দিতে পারত জীবনের নতুন অর্থের সন্ধানে? আর নতুনের অর্জনের কি কোনো দায় নেই তার সূচনার বিন্দুটির কাছে কোনো রকম ঋণ শোধের? স্ত্রীর জন্য বডি কেনার আধুনিকতাকে বা অপরাধকে কেন্দ্রে রেখে যে গল্পটি এগোচ্ছে, এর ভিতরে ভিতরে কি কোনো করুণ কৌতুককেও চেনা যায়, যে কৌতুকের মাঠ থেকে সেই গোটা যুগটারই কোনো ছাড় নেই? বৌমার জন্য 30 টাকার বডি কেনাতে যে শাশুড়ি অমিতব্যয়িতার পরাকাষ্ঠা দেখে, সেই অজ্ঞান মহিলাকে নিয়ে তার আধুনিক পুত্র কি ভাবে কার্যজ্ঞানহীনা বর্ষীয়সী সুশিক্ষিত শচীন্দ্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সুসভ্য উন্নত চেতা পুত্রের সম্মান গৌরব মহত্ব কিছুই তাহার নিকটে উপযুক্ত রূপে রক্ষা হয় না। ওয়েলিংটন, ওয়াশিংটন, উইলিয়াম জোন্সকে এরকম মায়ের হাতে তো পড়িতে হয় নাই। শচীন্দ্র যে দেশের এক প্রধান রত্নরূপে পরিগণিত হইতেছেন না, তাহা কেবল না হোক প্রধানত এই অশিক্ষিতা ভুয়ো মাগির জন্য। আবার যার জন্য বডি কেনা, সেই মুকুলও শচীন্দ্রের কম দুঃখের কারণ নয়। শচীন্দ্র কখনো ইচ্ছা করেন সে কালিদাসের শকুন্তলা, শেক্সপিয়ারের মিরান্ডা বা বঙ্কিমবাবুর কপালকুণ্ডলার মতো সাংসারিক জীবনে সম্পূর্ণ অনভিজ্ঞা হোক, কখনো মিল বা কণ্ঠের সহধর্মিনীর মতো তাহার মস্তিষ্ক বিকাশ করিতে সক্ষমা হোক, কখনো ইচ্ছা করেন তাহাকে রাজপুত মহিলাদিগের ন্যায় তেজস্বিনী দেখিতে, কখনো ইচ্ছা করেন সীতা বা সাবিত্রীর ন্যায় তাহার নিকট ভালোবাসা পাইতে। একটি আকাঙ্ক্ষাও অদ্যাপি পূর্ণ হইল না। সে পাড়া গিয়ে মুখচোরা পোড়ার মুখী, না হইল মিরান্ডা, না হইল ক্লোটিডা। লেখাপড়া শিখিয়াও ভাত রাঁধিতে সন্তুষ্ট হয়, বিজ্ঞানের তত্ত্ব শুনিয়াও শাশুড়ির পদসেবা করে, নিউ ইয়র্কবাসিনী মহিলাদিগের মহানুভবতার কথা শুনিয়াও সে প্রফুল্ল চিত্তে ঘরকন্যার কাজ করে, আর যখন তখন অজ্ঞানা বুড়ি মায়ের পক্ষ লইয়া স্বামীর উপর রাগ দুঃখ
প্রকাশ করে। গোটা গল্প কিন্তু দাঁড়িয়ে আছে ওই একটি ঘটনার উপরে, সুশিক্ষিত বাঙালি পুরুষের স্ত্রীর জন্য 30 টাকার বডি কেনা। বাকি সবই ঘটনাবিহীনতায় গাঁথা, গল্পহীনতার বয়ানে শিক্ষা অশিক্ষার, আধুনিক অনাধুনিকের উদ্দেশ্যে এমন তির্যক ইঙ্গিত যে পাঠক ভাবতে পারেন মুকুল আর তার শাশুড়ির অন্দরের পাশাপাশি শচীন্দ্রের বাহিরও বুঝি মানকুমার ভালোই চিনতেন। শেক্সপিয়ারের ভুবন, মিরান্ডা ক্লোটিডার প্রসঙ্গ অপ্রসঙ্গ, মিল বা কমটের জীবনে তাদের সহধর্মিনীর ভূমিকা, এমন সব পক্ষে যে সৌকর্যে গল্পকার রেখে যান তার সুবাদে মানকুমারীকে কেবলমাত্র অন্দরের কথা তার বলতে দ্বিধা হয়। গৃহলক্ষ্মীর তুলনায় অনেক দুর্বল যে গল্প, সেই শৈশব সঙ্গিনীতেও দেখি দেবতুল্য যোগেন্দ্রনাথ সুরেশের মুখে নিজের স্তুতি শুনে এত লজ্জা পান যে মুখ লাল করে ঠোঁট তাড়াতাড়ি বিছানার উপরে যে শেক্সপিয়ারখানি ছিল তাহার পাতা উল্টাইতে লাগলেন। যখন যোগেন্দ্রর প্রতি সুরেশের বিরূপতার পিছনে যে ষড়যন্ত্র আছে তা বুঝতে পারলেন, তখনও যোগেন্দ্র মুখ লাল করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার শেক্সপিয়ার বলতে লাগলেন। পাঠের এই নিবিষ্টতা কিন্তু যোগেন্দ্র স্নেহের ফুলিকে, সুরেশের সরলা স্ত্রী প্রফুল্লকে বাঁচাতে পারল না। প্রফুল্ল না মরলে সুরেশ তার অনুতাপ নিয়ে আর যোগেন্দ্র ওকালতির যশ আর নিবিষ্ট শেক্সপিয়ার পাঠ নিয়ে এ গল্পে তার উপসংহারে পৌঁছে দিতে পারতেন কি? আবার শেষ পর্যন্ত মুকুলের গৃহলক্ষ্মী রূপটি প্রথম, অর্থাৎ গৃহলক্ষ্মী গল্পের প্রেরণা। শচীন্দ্র যে মাতৃভক্ত, দেশহিতৈষী পরিচয়ে সংসার সমাজে মঙ্গল সাধনে সক্ষম বলে তার পিছনে শচীন্দ্রের নব্য শিক্ষা সংস্কৃতির পাশাপাশি মুকুলের সাবেকি সাহচর্য অপরিহার্য ছিল। পুরাতন ছবি সংকলনের বন্ধু পত্নী গল্পের রাজীবও কিন্তু গৃহলক্ষ্মী শচীন্দ্রের দোষর। তেজস্বী পিতার মতের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না থাকায় পল্লীগ্রামের অনাথা বিধবার কন্যা শ্যামবর্ণা অতি মৃদু স্বভাবা, অর্থাৎ পাড়াগে হাওয়া মেয়ে 15 বছরের শ্যামা সুন্দরীকে বিয়ে করতে বাধ্য হয়েছিল রাজীব। কোথায় এই অযোগ্য পত্নী আর কোথায় রাজীবের কলের জীবনে কায়ার ছায়া বন্ধু প্রাণের কমল, অর্থাৎ কমলাকান্ত, যে নাকি শেলি, রঘুবংশ, মেঘনাদ কাব্য প্রভৃতি পুস্তক সুন্দর রূপে বাঁধাইয়া প্রাণাধিক রাজীব গ্রহণ করে লিখিয়া উপহার দেয়। বিয়ের পর বউকে যতই অপছন্দ হয় রাজীব ততই কমলাকান্তের খুব পরোক্ষে খুব সাহসী প্রক্ষেপ আছে কিন্তু। আর কমলাকান্তের মনোভাব তো স্পষ্টই ব্যক্ত করেছেন গল্পকার। সে ছাড়া রাজীবের আরো বন্ধু থাকিবে, অন্য কেহ রাজীবকে আপনার মনে করিয়া অনেকখানি ভালোবাসা দিবে, ইহার তাহার মরণাধিক কষ্টকর হইত। তাই বউ যে রাজীবের মনোমত হয়নি, কমলাকান্ত এতে খুব খুশি। গাঁয়ের ছেলে এন্ট্রান্স পরীক্ষায় 15 টাকা জলপানি পেয়ে যখন কলকাতায় এফএ পড়তে এসেছিল, তার গুণমুগ্ধ বন্ধুরা দরিদ্র রাজীবকে কেহ জুলিয়াস সিজার, কেহ নেপোলিয়ন বোনাপার্ট, কেউ বা মানসিনির আসন নিতে প্রস্তুত ছিল। এত অনুরাগের মধ্যে প্রাণের কমল তো সর্বে সর্বা, কিন্তু এক্ষেত্রে রাজীব দ্বিতীয় বিভাগ পাওয়ায় রাজীব নিজে বিরক্ত, আর কমল তার প্রাণের কমল আশঙ্কিত। পরপরই বৃহত্তর বিপর্যয়, গেঁয়ো হাবা মেয়ের সঙ্গে রাজীবের বিবাহ। মানকুমারী লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ শেক্সপিয়ার পাঠক রাজীবের হৃদয় উপন্যাসের নায়িকাদিগের যে রূপ গুণ জাগিতেছিল তাহার পত্নী সে রকমের কিছুই নয়। কিন্তু রাজীবের পিতা আরো বিপদ ঘটালেন। কিন্তু অপছন্দের পাত্রীর সঙ্গে নবশিক্ষিত পুত্রের বিবাহ দেওয়ার পরই রাজীবের বিয়ে পড়া লাটে তুলে তিনি দেহ রাখলেন। নিতান্ত সাধারণ অবস্থার মধ্যে যেমন বুদ্ধি করে রাজীবের বাবা সংসার প্রতিপালন করতেন, সে বুদ্ধি এন্ট্রান্স এফএ বিএ এর পাঠ্যসূচির অন্তর্গত নয়। ফলে রাজীব শহরে পড়া ছেড়ে গেঁয়ো স্কুলের হেডমাস্টার হল। অন্যদিকে কমলাকান্তের জননী নগদ 10,000 টাকার পণ সহ পুত্রবধূ ঘরে তুললেন। পড়া ছেড়ে পণের টাকায় ব্যবসা কেঁদে লাল থেকে আরো লাল হতে লাগলো রাজীবের প্রাণের কমল। প্রাণাধিক রাজীবের প্রতি তার পত্রের সংখ্যা কমতে 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 শেষে শূন্যে এসে দাঁড়ালো।
রাজীবকে পুরুষ নামের অযোগ্য বলতেও তার মানল না। এদিকে রাজীবের সংসার যদি বা চলে, পিতৃঋণ শোধ হয় না। তখন শ্যামাসুন্দরী স্বামীর পাশে দশভুজা হয়ে যায়। তার পরামর্শে আর আনুকূল্যে রাজীবের অবস্থা পুরো ফিরবার আগে এফএ পাস রাজীব বুঝতে পারে শ্যামা অভূতপূর্ব সুন্দরী, অর্থাৎ এই গল্প আসলে গৃহলক্ষ্মীরই গল্প। তবে দ্বিতীয় গল্পটি প্রথমটির তুলনায় অনেক দুর্বল, বা বলা ভালো অনেক বেশি বানান, সমবাদ বা কোইন্সিডেন্স নির্ভর। রাজীবের বাবার মৃত্যু, বিয়ের বাজারে কমলাকান্তের জোর কপাল ইত্যাদি ছাড়া এ কাহিনী এগোতে পারত। অবশ্য রাজীব কমল সম্পর্কের ভিতর বাইরের চলনটা কিন্তু বেশ জবরদস্ত। তবে গেও বউকে মন পছন্দ বানাতে 30 টাকার বেনারসি বডি কেনা আর মায়ের বউয়ের চোখের জলে শেখরয়ের অসঙ্গতি অনুধাবন করা, এই একটি ঘটনার উপরে গোটা গল্পকে বিছিয়ে দেওয়া গল্পহীনতার এমন জোর বন্ধু ও বন্ধুতে নেই। অন্দরের প্রতি পক্ষপাত না হয় বোঝা গেল, পাশাপাশি বাহির নিয়ে এত ব্যঙ্গের সাবধানতা কোথায় পেতেন মানকুমারী? সে প্রশ্ন থেকেই যায়। সমকালীন বাহিরকে কতটুকু দেখেছিলেন তিনি? তাঁর দীর্ঘ জীবনে অপ্রাপ্তির বোঝা বড় কম নয়। একটি শিশু কন্যা নিয়ে তিনি বিধবা হয়েছিলেন 18.5 বছর বয়সে, অর্থাৎ প্রায় 62 বছরের বৈধব্য। শেষ বয়সে একমাত্র সন্তান প্রিয়বালার মৃত্যুও দেখতে হয়েছিল তাকে। সন্তান শোকের পরেও 5.5 বছর জীবিত ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে লিখেছিলেন আর কেন কবিতাটি, যার শেষে ছিল ডাকিছে পারের মাঝি সবে সুখে থাকো, বিদায় বিদায় ভাই আর কেন ডাকো। সেই কবে 14 বছরের কিশোরীর কবিতা প্রথম বেরিয়েছিল ছাপার অক্ষরে। পুরন্দরের প্রতি ইন্দুবালার ভূয়সী প্রশংসা হলো যখন, চতুর্দশী ভার্যাকে সতর্ক করলেন স্বামী বিধু শঙ্কর, লোকে প্রশংসা করিতেছে বলিয়া তুমি যেন বর্ধিতা হইও না। দেখো দেখি তোমার পাপা কত বড় ক্ষমতা সম্পন্ন কবি ছিলেন। তুমি তাহার উপযুক্ত ভ্রাতুষ্পুত্রী হইলে তবে আমার মুখোজ্জ্বল হইবে। স্ত্রীলোকের রচনা বলিয়া সকলে এতটা প্রশংসা করে। কাকার উপযুক্ত ভাইজি হয়ে স্বামীর মুখ উজ্জ্বল করাই তবে মুখ্য। অনুভবের কোন প্রবাহ নিজের অন্তরে বহন করে সৃজনের দুয়ারে পৌঁছানো যায়, সে ভাবনা কি বিধু শঙ্কর অথবা সে যুগের কোন সৃজনশীলা নারীর স্বামীর পক্ষেই মানানসই? তবু তো যথেষ্ট অনুকূল পরিবেশ পেয়েছিলেন মানকুমারী। 10 বছরের বিবাহের 2-2.5 বছরের মাথায় 13 বছরে পড়ে যশোহরের বিদ্যানন্দ কাঠি গ্রামে শ্বশুর বাড়িতে চিরতরে থাকতে এসে মানকুমারীর প্রিয় ছোট গল্পকার রবীন্দ্রনাথের তারিখবিহীন নির্মম কাহিনী খাতায় বালিকা উমা যে ভয়ানক শ্বশুরালয় নিজের পরম ভালোবাসার খাতাটি খুইয়েছিল, আদৌ তেমন ছিল না মানকুমারীর বিবাহোত্তর পরিহার্য। মানকুমারী নিজের লেখা একটু দেখা যাক। শ্বশুরালয়ে অনেক লোক ছিলেন, তাহাদের প্রকৃতিও নানা রকম। আমাকে আত্মগোপন করিতে অক্ষম, ছলনা চাতুরিতে অনভ্যস্ত এবং গৃহকর্মে অশক্ত এমনতর অদ্ভুত জীব দেখিয়া অনেকে ঠাট্টা বিদ্রুপ এবং নিষ্ঠুর সমালোচনা করিতে প্রবৃত্তা হইলেন। কেবল আমি বলিয়া নহি, বঙ্গবৃক্ষের অনেক বালিকা বধূকে এই রূপে মানুষ হইতে হয়। আমাকে বিনীতা ও আজ্ঞানুবর্তিনী দেখিয়া গুরুজনেরা আমার প্রতি সন্তুষ্ট হইলেন। আমার তখনকার সরলতা ও কবিতা রচনার ক্ষমতা দেখিয়া ননন্দা প্রভৃতি সমবয়স্কগণ আমাকে প্রীতির সহিত গ্রহণ করিলেন। পতিদেব কলিকাতায় পড়িতেন, ছুটিতে বাটি আসিয়া আমার ননন্দাদিদের নিকট আমার কবিতা রচনার কথা শুনিলেন। তিনি আমাকে প্রত্যহ এক একটি কবিতা রচনা করিতে বলিতেন। তাহার অভিপ্রায়ানুসারে সহস্র গৃহকর্মের মধ্যে দিনের বেলায় এক একটি পদ্য লিখিয়া রাত্রিতে তাহাকে উপহার দিতাম। এই কাজ খুব গোপনে করিতে হইত, কারণ তখনকার দিনে এরূপ কাজ বড়ই লজ্জার, বড়ই অসম সাহসের এবং বিরক্তির বিষয় হইত। এমনই ছিল মানকুমারীর বিবাহিত জীবনের প্রথম পর্ব। আমি প্রতি রাতে একটি করে কবিতা পেয়ে খুশি হতেন। পরের সকালে বন্ধুদের সঙ্গে পড়তেন সেই কবিতা। বন্ধুদের প্রশংসায় খুশি হলেও
কিশোরী স্ত্রীকে অহংকারের ঘের থেকে রক্ষা করতে সতর্ক আসতে। প্রসন্নময়ী দেবী বা অনুরূপ বিদুষীদের রচনার নিদর্শন মাতকুমারীর সামনে এনে চর্চার পথ খুলে দিতে চাইতেন। বড় স্বাদ ছিল তার সম্ভাবনাময়ী কিশোরী হারজাকে ভালো করে লেখাপড়া শেখা, কিন্তু সে সুযোগ বা অবসর কোথায়? নিজে তখন মেডিকেলের ছাত্র, কলকাতাতেই কাটে বেশিরভাগ সময়। ছুটিতে বাড়ি ফিরলেই বা স্ত্রীকে পড়ানোর উপায় কোথায়? আবার মাতকুমারী বলছে, যে সময় বাড়ি আসিতেন তখন গুরুজনদিকে শাসনের লজ্জার অনুরোধে দিনের বেলায় আমার শরীর যাত্রা করিত না। রাত্রি 12টা কি 1টার সময় যখন শয়ন গৃহে যাইতাম, তখন আমি পড়িতে ইচ্ছা করিলেও তিনি আমার অসুস্থতার আশঙ্কায় নিষেধ করিতেন। সেই জন্য তাহার কাছে আমার লেখাপড়া হইত না। আমাকে কলিকাতা হইতে ইংরাজি শিখিবার জন্য অনুরোধ করেন। তাহার আদেশে আমি আনন্দের সহিত আমার একখানা খাতাকে সঙ্গিনী করিয়া বাটির বালকদিগের নিকটে ইংরাজি পড়িতে প্রবৃত্ত হইয়াছিলাম। 1880 ডিসেম্বরে কন্যার জন্মের 20 দিনের মাথায় মাতকুমারীর পিতা আনন্দমোহনের আকস্মিক মৃত্যু। গ্রন্থপাঠ, পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র আলোচনা, পুরো মহিলাদের পুরাণ পাঠ শোনানো, বালিকাদের সদুপদেশ দেওয়া, শিশুদের সঙ্গে খেলা করা, বাবাকে নিয়ে এমনই সব স্মৃতি মাতকুমারী। বৌদি আর দিদির কাছে প্রথম ভাগ শেষ করে মূলত বাবার কাছেই দ্বিতীয় ভাগ পড়া। বানানের দিকে বাবার বিশেষ নজর ছিল। কথামালা নিয়ে বাড়ির সদরে বালিকা বিদ্যালয়ে পড়তে যাওয়া মূলত বাবার আগ্রহ। বাবার আকস্মিক মৃত্যুর পরে একটি শোকগাথা লিখেছিলেন মাতকুমারী। তারপর বেশ কিছুদিন মন চায়নি লিখতে পড়তে, কিন্তু আরো বিপর্যয় অপেক্ষা করছিল সেই সদ্য যুবতীর জন্য। 1882-তে LLS উপাধি পেয়ে সাতক্ষীরা মহকুমায় ডাক্তারি করতে গেলেন বিধুশঙ্কর। অল্পদিনের মধ্যে সেখানে তার সুনাম হল চিকিৎসক হিসেবে। 1882 মে মাসে বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাওয়ার আগে বারবারই কথা হয়েছিল আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বউ, মেয়ে আর ছোট ভাই দুটিকে বিধুশঙ্কর নিয়ে যাবেন সাতক্ষীরায়। ধরা বাঁধার জীবন শেষ হবে, ইচ্ছা মতো পড়াতে পারবেন স্ত্রীকে, শেখাতে পারবেন ইংরেজি। জুলাই আগস্ট অর্থাৎ শ্রাবণ মাসে এলো বিধুশঙ্করের নিদারুণ অসুস্থতার খবর। মাতকুমারীর লেখায় আছে, আমার শ্বশুর, আমার অন্যতম ডাক্তার দেবর, আমার দাদা প্রভৃতি একান্ত উদ্বিগ্ন হইয়া সাতক্ষীরায় চলিয়া গেলেন। কেহ আমাকে লইয়া যাইবার কথা বলিলেন না। আমি হিন্দু কুলবধূ, লজ্জায় ভয়ে কিছুই বলিলাম না। তাহার আরোগ্য সংবাদ পাইবার জন্য পথ চাপিয়া রহিলাম। সংবাদ পাইলাম তিনি 29 শ্রাবণ সোমবারের রাত্রিতে আমাকে জগতের দুয়ারে হতভাগিনী করিয়া ভগবানের কাছে চলিয়া গিয়েছে। তারপর সংসারের দিনানুদৈনিক কর্তব্য পালন মাতকুমারীর নিরর্থক লাগে। এই শোকের প্রত্যক্ষ প্রকাশ নিশ্চয়ই ঘটেছিল তার প্রিয় প্রসঙ্গ কাব্যের, কিন্তু তারও একটা পর থাকে, আর সে পরের পরিধি কম নয়। সংসার যাত্রায় কেবলমাত্র বৈধব্য যাপন, কর্তব্য পালন, একটি দুধের শিশুকে লালন পালন, এই সূত্রে কি মাতকুমারীর মতো সংবেদনশীল মন জীবনের উদ্বৃত্ত স্পর্শ করতে পারে? পারে দৈনিকের নিরর্থকে জুঝতে? পারে না বলে পড়ায় লেখায় নিজেকে সঁপে দিলেন মাতকুমারী। তার মনে হলো সধবার জন্য যেমন কর্তব্য সংসারের কাজ, বিধবার কর্তব্য সমাজের কাজে। স্বামীর সাহচর্যে যে নতুন জানা চেনা স্বপ্ন নাগালে এলো না, সেই নতুনকে, সেই বাহিরকে যেন নিজের ধরনে চিনতে চাইলেন মাতকুমারী। কারো প্রাতুষ্পুত্র হিসেবে নয়, কোনো আত্মজলের মুখ উজ্জ্বল করতে নয়, নিজের তাগিদে, নিজের মতো করে। ঘর আর বাইরের ভাত প্রতিঘাতে তার আখ্যানে তৃতীয় স্বরের মতো ধ্বনিত হল গল্পকারের নিজস্ব কণ্ঠস্বর। এমন নয় যে শেষর সর্বদা বাস্তব সম্মতিতে উতরে দিল তার গল্পকে, কিন্তু অনুতীর্ণের ভিতরেও যে অন্দরের ভাষায় যোজনা করল নতুন স্বর। শেষর বাহিরের নাকি অন্দর বাহিরের প্রান্ত দেশে, তা ভাবতে ভাবতেই পাঠক উত্তীর্ণ অনুত্তীর্ণ নির্বিশেষে ঢুকে পড়বেন মাতকুমারীর গল্পে।
পুরাতন ছবি সংকলনের বাইরের একটি গল্প থেকে উদাহরণ দিই। শৈশব বাল্যের শক্ত বয়ঃসন্ধি পেরিয়ে সম্পর্কের কোন ঘের দাবি করে, এই প্রশ্নটি মানকুমারীর গল্পে ফিরে ফিরেই এসেছে। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত অদৃষ্ট চক্র এমনই একটি গল্প যেখানে আবাল্য পরিচিত এবং মনে মনে স্বামীরূপে কল্পিত জ্যোতিষের পরিবর্তে অন্য কারো সঙ্গে বিবাহের সম্ভাবনায় ত্রয়োদশী সুকু আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। সে ভাবছে আত্মহত্যার কি পাপ নাই, কিন্তু সমুদ্রতুল্য অপ্রমেয় ভালোবাসা লুকাইয়া রাখিয়া অন্যের কর্তৃত্ব স্বীকার করিব, সে কাজ কখনো করিতে পারিব না। আমার এই কথা শুনিয়া লোকে সোশিয়ালিস্টিক বলিবে, কিন্তু আমি এত কপটতা এত চালাকি খেলিয়া সমাজের মঙ্গল করিতে পারিব না। মা পৃথিবী ক্ষমা করিব। এই গল্প যে বছর কুন্তলীন পুরস্কার পায়, মানকুমারীর বয়স তখন 36। একটি 13 বছরের মেয়ের চিন্তার ভাষা কেমন হতে পারে তা তখন তার অজানা হওয়ার কথা নয়। তবে কি অন্দরের ভাষার সাবেকি বয়ান ভাঙতেই তিনি বাস্তবের পরোয়া করেন? বাইরের জগৎ যে কত অনায়াসে ঢুকে পড়েছে মানকুমারীর আখ্যান বিন্যাসে। পুরাতন ছবি শৈশব সঙ্গীতে শ্রী প্রফুল্লকে তার শৈশব সঙ্গী অগ্রজপ্রতিম যোগেন দাদাকে নিয়ে অযথা অন্যায় সন্দেহ করে প্রফুল্ল স্বামী সুরেশ যখন বনগাঁয়ের বাসা ছেড়ে কলকাতায় যান, তার পরদিন ছিল 1296 বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তি। মানকুমার লিখছেন, ওই দিনে বেলুনবাজ স্পেন্সার সাহেব বেলুনে উঠিয়াছিলেন। দেখিবার জন্য কলিকাতার বড় বড় রাস্তাগুলিতে ঘোড়া গাড়ি আর কালো মাথায় পরিপূর্ণ হইয়াছে। বনযান উপভোগ করার মতো মনের অবস্থা না থাকা সত্ত্বেও প্রফুল্ল স্বামী সুরেশকে তার কলকাতার বন্ধু আর আত্মীয়দের মেঘবজ্ঞাতি সজ্জে ওই অনুষ্ঠান দেখতে হচ্ছিল। ওই লোকারণ্যে প্রফুল্লের যোগেন দাদাও উপস্থিত ছিলেন। সুরেশের ভুল ভাঙার জন্য সুরেশ যোগেনের আলাপ পরিচয় গল্পকারের জরুরি মনে হয়েছিল। তাই ওই ভিড়ে সুরেশ অসুস্থ হলেন। যোগেন তার পরিচর্যায় মুখ্য ভূমিকা নিলেন। যা পদ্য মিলে যার ছন্দে সুরেশ দেবতুল্য যোগেনকে ক্রমশ চিনতে পেরে অনুতপ্ত হবেন, এ তো না হয় সমাপতনের শান্তি। কিন্তু অমন এক লোক সমাগমের হেতু হিসাবে বেলুন উড়ান 1296 এর চৈত্র সংক্রান্তি অর্থাৎ 14 এপ্রিল 1890, এটা কিন্তু একেবারেই অসম্ভব নয়। কলকাতার পুরনো শহর কলকাতার খবর অনুযায়ী পার্সিভাল গ্রিন স্পেন্সার কলকাতায় প্রথম বেলুন উড়িয়েছিলেন 1889 এর 19 মার্চ। গ্যাসের নিম্নমানের জন্য বেলুন করতে 4 দিন সময় লেগেছিল। ফলে যে দর্শকরা অর্থের বিনিময়ে টিকিট কেটে প্রথম বেলুন যাত্রা দেখতে এসেছিলেন তাদের টাকা ফেরত দিতে হয়। মানকুমারীর গল্পে বর্ণিত স্পেন্সারের বনযান উড়ান তার 1 বছর পরের ঘটনা। সেদিন যে বেলুন ঠিকঠাক উড়েছিল গল্পের বর্ণনা থেকে সেরকমই মনে হয়। বাইরের জগৎকে চেনা জানায় মানকুমারীর হুঁশ তবে খেলনা নয়। প্রথম উড়ান পুরোপুরি সফল না হওয়ার 1 বছর পরের একটি তারিখ তিনি তার গল্পে ব্যবহার করেছেন। আবার কোন সুদূর ইতিহাস থেকে উপমা সাজিয়ে কথকতার সৌন্দর্য বাড়াতেও তাকে দেখা গেছে। সেই গৃহলক্ষ্মী গল্পে শচীন্দ্র যখন বউ মুকুলের কথায় মায়ের প্রতি কটুকাটব্যকে অপরাধ বলে মানল এবং ক্ষমা চাইতে রাজি হল, তখন ক্রন্দনরতা মায়ের প্রসঙ্গে সে কি ভাবল দেখুন। অ্যান্টিপেটারের সহস্র পত্র আলেকজান্ডারের মার 1 বিন্দু চক্ষের জলে ভাসিয়া গিয়াছিল, আর আমার মার চক্ষের জলে আমার অহংকার অভিমান স্বার্থপরতা কি ভাসিবে না? আলেকজান্ডারের পিতার আমল থেকেই অ্যান্টিপেটার ভাইসরয়। আলেকজান্ডার যুদ্ধযাত্রার সময় তাকে শাসন কার্যের দায়িত্ব দিয়েছেন। আলেকজান্ডারের মা অলিম্পিয়াস এবং অ্যান্টিপেটার পরস্পরের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জানিয়ে আলেকজান্ডারকে চিঠি লিখতেন। উভয়ের পারস্পরিক সম্পর্ক খুব দুরূহ ছিল। আলেকজান্ডার যে অলিম্পিয়াসের কথায় অ্যান্টিপেটারের চিঠিকে গুরুত্ব দেননি এমন কোনো নিশ্চিত তথ্য কিন্তু ইতিহাসে মেলে না।
তখনকার পত্রপত্রিকায় ইউরোপের ইতিহাস প্রসঙ্গে নানান গল্পকথা পাওয়া যেত। প্রাচীন গ্রিস নিয়ে বাঙালির আগ্রহ ছিল যথেষ্ট। মানকুমারী তেমন কোনো আখ্যান কি করেছিলেন কোথাও? এমন একটি তুলনা যে তিনি শচীন্দ্রর চিন্তায় আনতে চাইলেন, এই বিন্যাসটুকু আর একবার ধরিয়ে দেয় যে তার গল্প বলার মর্জি খুব সরল, সাবেকি, অন্দরমুখী ছিল না। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্প 4টি ইচ্ছা পূরণের গল্প। প্রত্যেক গল্পেই পরিণামের প্রত্যক্ষ বা পরোক্ষ পথ নির্দেশের উপমান দেখি কুন্তলীন তেল বা দেলখোস এসেন্স বা উপায়। গৃহলক্ষ্মীর মতো গল্পহীন বিন্যাসের হিম্মত রাখেন যে গল্পকার, তিনি কি স্বেচ্ছায় নিজের গল্প সংকলনের বাইরে রেখেছিলেন ওই বানিয়ে তোলা 4টি গল্পকে, নাকি তারা মানকুমারী বা তার প্রকাশকের নাগালে ছিল না তখন? তাঁর কথকতার মনীষিয়ানাটি কিন্তু সংকলনের বাইরের ওই 4টি গল্পেই কম বেশি মেলে। আর ঘটনাহীনতার বিন্যাসে গৃহলক্ষ্মীর কাছাকাছি পুরাতন ছবির বাকি গল্পের প্রতিটিই যে যেতে পারে এমন দাবিও অসম্ভব। অবশ্য সংকলনের শেষ গল্প ভিখারিণীর গীতি আসলে কোনো গল্পই নয়। গল্প সংকলনে তাকে জায়গা দেওয়ার মধ্যে যেমন দুঃসাহস আছে, তেমনই কি ওই গানে, ভিখারিণীর গানে ধরা আছে মানকুমারীর একাকী পথযাত্রার স্বরলিপি? সে স্বরলিপি কি একভাবে তৈরি করে আরেকটি গল্প মহামুহূর্তর বয়ান, আবার অন্যভাবে আরো একটি গল্প মাতৃ হৃদয়ের বিন্যাস? ওই যে গোড়াতেই বলেছিলাম, নীতিকথার সঙ্গে ইচ্ছা পূরণের দেওয়া নেওয়াকেই বুঝি ছোট গল্পের দুনিয়ায় নিজেকে বিছিয়ে দেওয়া মানকুমারী। গল্প কথনে তার উৎপত্তি প্রশ্নাতীত, কিন্তু সে কথন যদি নৈর্ব্যক্তিকের অছিলায় গল্পকারের নিদারুণ নির্মম জীবনটাতে উপশমের প্রলেপ দিতে না পারে, তবে আর কি হবে গল্প লিখে? কে বলতে পারে শীতল কর্তব্য পালন থেকে পরার্থপর ভালোবাসায় উত্তরণের যে আলেখ্য বহন করে মাতৃ হৃদয়ের পথ, তার উপাদানগুলো মিশেছিল না মানকুমারী 6 দশক অতিক্রান্ত দীর্ঘ একক যাত্রায়? মহামুহূর্ত যে শৈশব সঙ্গী সত্যপ্রিয় আর ক্ষমাশীলাকে দাম্পত্যে মেলাতে পারে, তারও উৎসে ক্ষমার স্বার্থহীন আচরণে সত্যপ্রিয়র পিতার নিজের ভ্রম বুঝতে পারা। ক্ষমা তার পিতার কাছে ভগবত গীতা পড়ে। 16 বছর পর্যন্ত তার বিবাহ হয়নি। পিতা তার মাতৃহীন কন্যাকে বলতেন, আমার পুত্র হইলেও তুমি, কন্যা হইলেও তুমি, তোমার শরীর মন ও আত্মা প্রকৃত উন্নত করিতে পারিলে আমার জীবনের এক প্রধান কর্তব্য পালন হয়। আর তার বন্ধু যে সত্যপ্রিয়, তার মাকে বলেন, লেখাপড়া শিখেই তো এখনকার মেয়েদের এত ঠেকা, সোনার বাছা সত্যকে আমি তেমন মেয়ে কখনোই দেব না। ক্ষমার পরার্থপর আচরণের মুখোমুখি সত্যপ্রিয়র অর্থলোলুপ মহাজন পিতার নবজন্ম হয়। তিনি বলেন, এই মুহূর্তেই বুঝিয়াছি মা, প্রকৃত স্ত্রী শিক্ষা সাধিত হইলে এ দেশ যথার্থ উন্নতি লাভ করিবে। যথার্থ নারী শিক্ষা তবে গীতার বাণী অন্তস্থ করায়, পরের জন্য নিজের অলংকার তুচ্ছ করায়। উপার্জনক্ষম হওয়ার জন্য পুরুষের যে আধুনিক শিক্ষা, তার থেকে যথার্থ নারী শিক্ষার ব্যবধান তবে অনেক। মানকুমারীর জন্মের 2 বছর পরে প্রকাশিত বাংলা প্রাইমার হিন্দু অবলাপুরের বুদ্ধাভাস ও তার সমুন্নতি 1865, সেখানে কৈলাসবাসিনী দেবী কিন্তু লিখেছিলেন, নারী শিক্ষার মূল উদ্দেশ্য সংসার যাত্রার সুনির্বাহ। সেই শিক্ষার জন্য পুরুষ সম্পর্ক নিহিত অন্তঃপুর তুল্য বিদ্যামন্দির প্রয়োজন। নারীকে সম্পূর্ণ শৃঙ্খল মুক্ত করার মতো অশুভ সম্ভাবনা আর নাই। সুনির্বাহ করবার মতো সংসার মানকুমারী ফুরিয়ে গেছে 19 বছর পূর্ণ হওয়ার আগে। পরার্থের ব্রতে নিজেকে উজাড় করে দেওয়া ছাড়া তার জীবন পথের আর কি বা বিকল্প ছিল? সেই বিপর্যস্ত যৌবন বেলা থেকে ক্ষমার শিক্ষা ঘরে বসে তার পিতার কাছে, নিজের ধনবর্ধিত পিতার মুখোমুখি ক্ষমার আচরণ দেখে তার বন্ধু সত্যপ্রিয় বলে, আমি রাশি রাশি পুস্তক পড়িয়া যাহা শিখিতে পারি নাই, তোমা হইতে তাহাই শিখিলাম। স্বামীর সাহচর্যে পড়াশোনা, ইংরাজি শেখা, দিনের আলো স্বামীর সঙ্গে ভাগ করে নেওয়া, এই সবই অপূর্ণ থেকে গেল মানকুমারীর জীবনে।
অথচ সেই সব সাত পুরাণে ইঙ্গিত ছিল বিধু শঙ্করের অনুকূল আচরণ। সে যুগে পুরুষের আধুনিক শিক্ষা আর নারীর যথার্থ শিক্ষায় যে দুস্তর ব্যবধান, তা জীবন ভর মানতে হয়েছে মানকুমারীকে। জীবন পথের বাঁকে বাঁকে যত অপ্রাপ্তি, তাকে ইচ্ছা পূরণের আর নৈকট্যিকের দিয়ে 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 বিকশিত এ গল্প গোনা। কাব্যে তো তাকে অনেক বেশি ব্যক্তিক মনে হয়। তার গল্পে সব স্বামী বড় ভালো, যে বা যারা ভালো নয় সেই খারাপের আড়ালেও থাকে কোনো না কোনো অন্য দুষ্টের ষড়যন্ত্র। আর শেষ পর্যন্ত স্বামী নিজে ভুল বুঝে অনুতপ্ত হওয়ার আগে গল্প ফুরোয় না। মানকুমারীর নিঃসঙ্গ জীবনে কল্পনার ইচ্ছা পূরণ তার সাহিত্যিক সামর্থ্যের সংবাদ করে। তার সামর্থ্য তার বেদনার থেকে কম সত্য নয়। এর পরের অংশটার নাম অন্দরের আরো কথা। সনাতন আর আধুনিকের সওয়াল জবাব মানকুমারী কৌতুক গাম্ভীর্যের যে মিলমিশে ব্যক্ত করেছেন, তার নিদর্শন বিস্তারে পড়লাম আমরা। সেবার অসম্পূর্ণ থাকে তার মায়েদের, বিশেষ করে বিমাতাদের বিন্যাসে মনোযোগ না দিয়ে। তার 11টি গল্পের 4টিতে বিমাতাদের ভূমিকা একান্ত গুরুত্বপূর্ণ। পুরাতন ছবির বাইরের গল্প শোভা, যে কাহিনী 1306 বঙ্গাব্দে 5 টাকার কুন্তলী পুরস্কার পেয়েছিল, তা অমন অবিমিশ্র সুখের পরিণামে পৌঁছতেই পারত না শোভার বিমাতা যদি মাছ কোটা বটি উঠিয়ে তাকে তাড়া না করতেন আর শোভাকে বাড়ি থেকে পালাতে না। গল্প শেষও হয় ওই বিমাতার সংলাপে। শোভা জমিদার বাড়ির আদরের বউ হচ্ছে শুনে মহিলা 3 দিন অনাহারে ছিলেন। বলেছিলেন, সে পোড়ামুখীর এত সুপরিসর্য হওয়ার চেয়ে আমার মরণ হওয়া ভালো ছিল। শৈশব সঙ্গিনীতে যোগেন্দ্রনাথের বিমাতা অংশ দিয়ে যে ভাইয়ের প্ররোচনায় যোগেন্দ্রর সঙ্গে দুর্ব্যবহার করতেন, তাকে যথার্থ চিনতে পেরে অনুতাপে দগ্ধ হলেন। ভাইয়ের অবহেলার চোখ আর ভাইয়ের সততায় সম্পত্তি হারালেন যখন, যোগেন্দ্র পূর্বে সব দুর্ব্যবহার ভুলে তার শুশ্রূষার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করলেন। অনুতপ্ত দৃষ্টি না বললেন, আমার উপায় কি হবে। আর বিমাতা নামের কাহিনীটির অবস্থান ঠিক এর উল্টো বাকি। বাবা বেঁচে থাকতে বালিকা বিদ্যালয়ে পড়া, বাবার কাছে হারমোনিয়াম বাজাতে শেখা মেয়েটি চাকুরিরত অবস্থায় বাবার মৃত্যু হলে ঘরে বসে লেখাপড়া সেলাই করে, মাকে গৃহকর্মে সাহায্য করে। 2টি ছোট ভাই উপযুক্ত অভিভাবক নেই, বিয়ে হতে হতে হিন্দু ঘরের মেয়েরও 17 বছর পড়ে যায়। ডাক্তার স্বামীর বয়স 35-36। সম্প্রতি প্রথম স্ত্রী 2টি সন্তান প্রয়াত হয়েছে। স্বামীকে দেখে মুগ্ধ হয়ে সে বেদনাক্ত বোধ করল সপত্নীর জোরে। এমন স্বামীকে ছেড়ে যাকে যেতে হয়েছে, আর ছেলে দুটিকে দেখে তার মনে হল, লোকে যাহাই মনে করুক, আমার মনে হয় দ্বিতীয় পক্ষের স্ত্রী, বিশেষত বিমাতা হওয়ার চেয়ে নারী জীবনের গুরুতর দায়িত্ব আর নাই। নিজের ছেলে ক্ষিতিনের জন্মের পরেও সরলা সদাই মনে জাগে যে সুরেন জ্যোতির মাতৃকে। তাই ওই দুটির জন্য সরলার মন যেমন করে, ক্ষিতিনের জন্য তেমন করে। শ্বশুর বাড়িতে পোকামাত্র সরলা শুনেছিল, কত বড় ধীরে মেয়ে আইগুলো ছিল বলেই সতীলক্ষ্মী দাঁড়িয়ে মরে গেল। সুন্দরী স্ত্রী 2 দিনেই ডাক্তারবাবুকে ভুলিয়ে নেন, সুরেন জ্যোতিকে পর করে দেন। আর ভেবেছিল রবি ঠাকুরের কবিতা, ফুলের মালাগাছি বিকাতে আসিয়াছি, পরম পরেশাবে করে না স্নেহ। সরলা যে শ্বশুর বাড়িতে বিমাতার এক বিকল্প ভাবমূর্তি গড়ে দিল, সৎমা কখনো আপন নয় এই ধারণা দিল ভেবে, এটাই বল। গোটা কাহিনী সরলার জবানিতে শোনেন বা পড়েন পাঠক, যেন গল্পটি তার দিনলিপির ছত্র, যার কোনো পরতে কোনো বিশেষ ঘটনা নেই, নেই কোনো উত্তেজনা বা সমাপতন, অথচ এই গল্পহীনতা বিছিয়ে বেড়ে উঠেছে নিটল গল্প। জীবনের সব বৈচিত্র্য আর জটিলতা কেবল বাইরেই নয়, পরিসর হিসেবে অন্দর কম বিচিত্র, কম দুরূহ নয়। মানকুমারী তার মায়েদের বিন্যাসে এই সত্যিটা মনে হয়। বিমাতার প্রসঙ্গে আর এক গল্পকারকে মনে পড়ল, বা বলা ভালো তার মাত্র 5টি ছোট গল্পের একটি। গল্পের নাম মাতা শত্রু। প্রথম প্রকাশ ভারতী পত্রিকার 1315 সংখ্যায় কার্তিকে। গল্পকারের নাম মাধুরী লতা বিধু।
সেখানে শিক্ষা সংস্কৃতি সংক্রান্ত পরিবেশ বা প্রশিক্ষণের নিরিখে তিনি ছিলেন পরম সৌভাগ্যবতী। কিন্তু রবীন্দ্রনাথের সন্তান পরিচয়ের বালাইটি ছিল সেই সৌভাগ্যের সঙ্গে মিশে। 16 বছর বয়সে লেখা তার ছোট গল্প সৎপাত্র, যেটা প্রথম বঙ্গদর্শন পৌষ 1309 বেরোয়, তার মান এতটাই উঁচু ছিল যে গল্পগুচ্ছর প্রথম সংস্করণে সেটি রবীন্দ্রনাথের লেখা বলে অনুমানে যুক্ত করা হয়। পরে প্রশান্তচন্দ্র মহলানবিশ রবীন্দ্রনাথের কথা মতো ভ্রম সংশোধন করেন। রবীন্দ্রনাথ নিজেই বলেন ও গল্প তাঁর বলে নেওয়া চলে না, কারণ তিনি কিছু কলম চালিয়েছিলেন বটে, তবে সৎপাত্র গল্পের আখ্যান ভাগ, কাঠামো সবই মাধুরীলতা। বাংলা সাহিত্যের ইতিহাসবিদ সুকুমার সেনের এই সংশোধন তেমন উল্লেখ করে না। তাঁর লেখায় আছে, রচনায় রবীন্দ্রনাথের হাত যে 14 আনার কম নয় তাহা বোঝা যায় মাধুরীলতা দেবীর পরবর্তীকালে প্রকাশিত গল্পগুলি বলতে। যদিচ সেখানেও রবীন্দ্রনাথের সংশোধন আছে বলিয়া মনে করিবার কারণ আছে। মনে হয় মাধুরীলতা যে লেখার ক্ষমতা থাকা সত্ত্বেও বড় একটা লিখতে চাইতেন না, এর পিছনে কি এই হেতুও ছিল? তিনি কি জানতেন তার গল্পের বেশি কম উত্তীর্ণতায় তার পিতার সম্পাদনার মাত্রাটাই উৎপন্ন পাঠকের কাছে গুরুত্ব পাবে? এই বালাই বুঝি মধুসূদনের ভ্রাতুষ্পুত্রী হওয়ার গেরোর থেকেও 1000 গুণ বেশি। মাতাশত্রু যে চমৎকার গল্প তা মেনে নিয়েও সুকুমার সেন বলেন, কাহিনী রবীন্দ্রনাথের কাছ হইতে পাওয়া বলিয়া মনে। ফিরে যাই মাতাশত্রুর অন্তরে, যার প্রবল প্রভাব পড়েছিল বাহিরের উপর। উপনিবেশের জামানায় ইংরেজি শিক্ষিত বাঙালির সেরা চাকরি ডেপুটি গিরিতেও স্ত্রী সংকটাপন্ন গর্ভাবস্থাতে ডেপুটি রামসদয়ের প্রশাসনিক কাজে বাইরে যেতে হয়। স্ত্রী শশীমুখীর পরামর্শে শশী নয়নদিদিকে নয়নের সদ্যজাত পুত্র সহ নিজের বাড়িতে এনে তার হাতে অন্তঃসত্ত্বা স্ত্রীর দায়িত্ব দিয়ে রামসদয় সাহেবের চাকরির খেসারত দিতে ওই বাড়িতে যাবে। পরের দিন পুত্রের জন্ম হওয়ার পরপরই বোঝা যায় শশীর সদ্যজাত পুত্র মাতৃহীন হতে চলেছে। নয়ন শশীকে কথা দিয়েছিল নিজের ছেলে আর শশীর ছেলেতে কোনো ফারাক সে কোনোদিন করবে না। কথা রাখার বিচিত্র উপায় সে বের করে। ডেপুটি বাবুর মাতৃহীন ছেলেকে নিজের ছেলের পরিচয় এবং নিজের ছেলেকে ডেপুটি বাবুর ছেলের পরিচয়ে পালন করতে হয়। আশেপাশের মানুষ ভাবে মাতৃহীন বোনপোর প্রতি নয়নের পক্ষপাতে যেন অন্তরীণ। আশ্চর্য মুন্সিয়ানায় গল্পকার নয়নের ছেলের পরিচয় বেড়ে ওঠা ডেপুটি তনায় জ্যোতি, আর ডেপুটির ছেলের পরিচয় বেড়ে ওঠা নয়নের ছেলে উপেনের আলেখ্য এগিয়ে নিয়ে চলে। রামসদয়ের আকস্মিক মৃত্যুর পরে উপেনের বাবুয়ালির সংস্থানে টান ধরে। যতীন ততদিনে পরের দয়ায় পড়াশোনার সুযোগ সদ্ব্যবহার করে উকিল হয়েছে, কিন্তু উচ্চ কুলের সুবাদে যখন যতীনের, অর্থাৎ এই কুল কিন্তু আসলে উপেনের বাবা, যতীনের বেশ ভালো বিয়ে স্থির করলেন নয়নের স্বামী, নয়ন তখন হাহাকার করে। তখন কি জানতেন ধন মান সব চুলে যাবে, শেষকালে কুলের এত মূল্য হবে? তাহলে কি নিজের পেটের ছেলের সঙ্গে মরতে পরের ছেলে বদল করতে যাই? নিজের ছেলের মুখে মায়ের বদলে মাসিমা ডাক শোনার কষ্ট আর সে চেপে রাখতে পারে না। উপেন যতীনের কাছে ক্ষমা চেয়ে রেলগুনে রওনা হয়। এইখানে গল্পের শেষ। এই হলো মাতাশত্রুর আখ্যান। অন্দরের জটিলতার এমন বিশ্বাস খুব বেশি নেই বাংলা ছোট গল্পে। এক 22 বছরের যুবতী, বাংলার নবজাগরণের পীঠস্থানে যার জন্ম, যে বেড়ে উঠেছে হেমচন্দ্র ভট্টাচার্যের কাছে সংস্কৃত শিক্ষায়, চারজন ইংরেজের কাছে ইংরেজি শিক্ষায়, দেশি বিদেশি সঙ্গীতের রেওয়াজে, সঙ্গে সঙ্গে কর্মভিত্তিক শিক্ষায়, তার কল্পনায় মাতাশত্রুর মতো কাহিনীর মুহূর্ত তৈরি হলো কিভাবে, এ প্রশ্নের উত্তর দীর্ঘ অনুসন্ধানের বিষয়। মানকুমারীর মাতৃহৃদয় গল্পের কথক যে একঘর প্রীতিশূন্য লোকের মধ্যে নির্লিপ্ত ভালোবাসারিক্ত শীতল একাকী সংসার যাত্রার আশ্চর্য বর্ণনা দিয়েছেন, তার প্রত্যক্ষ অভিজ্ঞতা 18.5 বছর বয়সে 1.5 বছরের কন্যা নিয়ে আকস্মিক বিধবা হওয়া মানকুমারী জীবনে না হোক কল্পনাতুর সংবেদনে থাকতে পারে, কিন্তু নয়নের মতো মারাত্মক মাসি আর নির্বোধ মা
মাধুরীলতার কল্পনায় কেমন করে এলো। নয়ন তেমন ভালোবাসা রিক্ত নয়, যে রিক্ততা থেকে সেবালয় সন্ন্যাসী ঠাকুরের আনুকূল্যে একদিন আত্মবিস্মৃত ভালোবাসায় উত্তীর্ণ হয়েছিল মানকুমারীর মাতৃ হৃদয়ের পথে। মাতা শত্রু উপদেশ দেয় উৎকট আত্মমগ্ন এক বন্ধ ভালোবাসা, যার উপমা কেবলই বন্ধ মুক্তি। রবীন্দ্রনাথের অবাধ স্নেহের বেলা তার হদিশ কোথায় পেলেন, কেমন করে? এই চিন্তনে মিশে যেতে পারে জটিল প্রশ্ন। বাইরের খোলা হাওয়া যে অন্দরে বিশ্বের দোলা নিয়ে আসে আর 5টা সাধারণ অন্দরের তুলনায় অনেক বেশি, সেখানে বড় হতে হতেও কি তবে ক্লেদের, লোকের, মিথ্যের বাস্তবকে এমন জ্যান্ত ভাবা যায়? মাতৃহৃদয়ে একদা নির্লিপ্ত যে পথ, অন্যের ছেলেকে পেয়ে তাকে ভালোবেসে আবার সে ছেলেকে হারিয়ে ক্রমশ বিশ্বের সব ছেলের মধ্যে তাকে খুঁজে পায় অপার মুক্তিতে, সেও তো মানকুমারীর বিচিত্র বিমাতাদের একজন। মাধুরীলতার মাসিমা অন্য এক বিমাতা, যার কোনো মুক্তি নেই, নেই মুক্তি না থাকার ভুল। সেই সংসার মাধুরীলতা আর মানকুমারী অনেকক্ষণ আপনাদের অত্যাচার করছে। মাধুরীলতার গল্প প্রসঙ্গে ভূদেব চৌধুরী লিখেছেন, রবীন্দ্রনাথের কথা যে মাধুরীলতা লিখতে পারতেন কিন্তু লিখতেন না থেকে মনে হয় সৃষ্টির আনুষঙ্গিক কৃচ্ছ সাধনায় পরায়ণ তিনি গল্প লিখতে বসেও লেখার আয়াস স্বীকার করতেন না। ফলে তার গল্পের দেহে অভিনব কল্পনার দোলা লেগেছে, কিন্তু তার প্রাণভূমি পর্যন্ত সেই আন্দোলনের ঢেউ পৌঁছায়নি। অনাদৃতা আর সুর, এই কাহিনী দুটি মাধুরীলতার, এটা কি ভূদেব চৌধুরীর এই অভিমত সমর্থন করে? অনাদৃতাও কিন্তু এক অর্থে এক মাসির গল্প, যে মাসির নাম শঙ্করী। গল্পে যাকে নিয়ে মূল গোলযোগ সেই টুলুর মাসি সে, কিন্তু এত গোলযোগ ঘটিয়েও কাহিনীর শেষে টুলু মরল না। এখানেই কি গল্পের নির্মমতম মুহূর্ত, যখন এ আপদ বিদায়ের সময় হয়ে গেছে বুঝে টুলুর মামা মামি টুলু শ্বশুরবাড়ি যাওয়ায় যারা পরিত্রাণ পেয়েছিল সকলেই শুশ্রূষায় মগ্ন। টুলুর মাথা খাওয়ার অভিযোগ এ যাবৎকাল যে বহন করেছে, সেই মাসি শঙ্করীর প্রতি সকলেই যখন সহানুভূতিশীল, তখন গল্প শেষ হয়। এবারও বিধাতার দয়া হইল না, টুলু বাঁচিয়া উঠিল। সংসারে যার স্থান এত সংকীর্ণ যে পাশ ফিরিবারও জায়গা হয় না, তারই সেই অতি দুঃখের জায়গাটুকু খালি হইতে চায়। টুলুর মায়ের মৃত্যুতে যখন অনাদৃতা গল্পটি শুরু হয়েছিল, 2টি কন্যা ও 3টি পুত্রের ভার স্বামীর হাতে সঁপিয়া দিয়া হরমণি যখন চির অবসর গ্রহণ করিল, নীলু বড় ফাঁকুড়ে পড়িয়া গেল। তার থেকেও নির্মম টুলুরেই পেয়েছিল। হরমণি তো তবু নিজের ফ্যানের জলে ভাত চটকে নুন দিয়ে খেয়ে স্বামীকে সময়ের মাছ তরকারি খাইয়ে খাইয়ে আর আহার সম্পর্কে স্ত্রীলোকের অতিরিক্ত লোভ যে কত নিন্দনীয়, তা চাণক্য শ্লোকের মিশেলে স্বামীর মুখে শুনে শুনে যক্ষায় মরতে পেরেছিল। কিন্তু টুলুর তো মরণে আছে কেবল মাসি। সে মাসি শাশুড়ির এত অত্যাচারেও না মরা টুলুকে এবার রক্ষা করবে কি করে? সেই ভয়াবহ প্রশ্নের অনুচ্চারণে যাকে গল্প দিয়ে যায়। একটি বাক্যের কম বেশিও বুঝি এ গল্পের চাহিদায় ছিল না। তবে হরমণির 3টি ছেলের মধ্যে একটি খোঁজ তার মৃত্যুর পরে পেলে না, আর টুলু আর টুলি 2টি নামই গল্পে ব্যবহৃত হতে থাকে। এসবই কি সৃষ্টির আনুষঙ্গিক কৃচ্ছ সাধনার অভাব? কিন্তু টুলুর না মরায় কি গল্পের প্রাণভূমি উথাল পাথাল হয় না? অন্দর যে কত নির্মম হতে পারে তা প্রবল নৈর্ব্যক্তিকতায় ব্যক্ত করেছেন মাধুরীলতা, যার 31 বছরের স্বল্পায়ু জীবনে সাহিত্যিক সঞ্চয় মাত্র 5টি মৌলিক গল্প আর 3টি অনুবাদ। সৎপাত্র সাধুচরণ আর সুরর হরপ্রসাদ মাধুরীলতার 2টি অনবদ্য সৃষ্টি। অবশ্য অনাদৃতা নীলুও কম যায় না। সাধুচরণ জেনে বুঝে 3টি স্ত্রীকে খুন করেছে, ভবিষ্যতে যে আরো করবে এমন ইঙ্গিতেই কাহিনীর শেষ। আর নীলু বউকে খুন করেছে না বুঝে বা বুঝতে না শিখে। প্রথম স্ত্রীর মৃত্যুর পরে সুরগল্পে প্রথম স্ত্রীর মৃত্যুর পরে প্রৌঢ় হরপ্রসাদ তার নাবালিকা কন্যা কালিকারা আর তার ছোট ভাই এই 3জনের সংসারটা
লালন পালনের ব্যাপারে তার বিবাহিতা 3 মেয়ের একজনও যখন গা বাঁধল না, তখন ছোট ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে হরপ্রসাদ নিজেই 10 বছরের সুরসুন্দরকে বিয়ে করলেন। আর তারপর বুড়ো বয়সে নাতনির যোগ্য মেয়েকে বিবাহ করিলে ভীমরতি কি ভীম আকার ধারণ করে তার প্রকৃষ্ট নিদর্শন করে দিল। শুধু সে বাড়াবাড়ি মোটে পছন্দ হতো না। হরপ্রসাদ যে আসলে 5 জনের মশকরার বিষয় হয়ে উঠছেন সেটা সে বুঝত। কিন্তু হরপ্রসাদ যখন বউয়ের নেশা থেকে বাড়ি তৈরির নেশায় পৌঁছলেন, ততদিনে জীবনের অন্য প্রান্তে পৌঁছেছে। কালী বিয়ে হয়ে গেছে, নিঃসন্তান সুরসুন্দরী বৃদ্ধ স্বামীকে যেন সন্তান সে স্নেহে আঁকড়ে ধরছে। সুরও কিন্তু এখন হরপ্রসাদের অভ্যাস আর নেশা নয়। আত্মকেন্দ্রিকতার পরাকাষ্ঠা হরপ্রসাদ নিজেকে নিয়েই মত্ত। যে সুর বসন্তের প্রকোপে কোনো মতে প্রাণে বেঁচেছে, যে রুগ্ন মলিন পূর্বে স্ত্রী থেকে বিচ্যুত, তাকে ব্যাধি আর মৃত্যুর দুটি মনে হয় হরপ্রসাদের। তাকেও দরকার নেই, আগে সুরকেই হরপ্রসাদের চায়। প্রৌঢ় হরপ্রসাদ আর তার দ্বিতীয় পত্নী সুর মনস্তত্ত্বের জটিল প্রক্ষেপ নিয়ে যে সাহসী পরীক্ষা নিরীক্ষা আছে গল্পে, তার পূর্ণতর মূর্তি নিশ্চয় আরোখানি বিন্যাস দাবি করে গল্পকারের কাছে। যতখানি সম্ভাবনা এই গল্পে ছিল তা পূরণ হয় না, কিন্তু এইসব পুরুষ চরিত্র মাধুরীলতার কল্পনায় আসতো কিভাবে, সে এক জটিল প্রশ্ন। সেখানেই কি অন্দরবাহির নিয়ে মাধুরীলতার পর্যবেক্ষণ ক্ষমতার বাহাদুরি? মাধুরীলতাকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করতে রবীন্দ্রনাথের যে সুচিন্তিত আন্তরিক উদ্যোগ, তার কোনো পরতে এমন পত্রেরও হদিশ মেলে যেখানে মাধুরীলতা বিয়ের পরপর বাবাকে চিঠিতে লিখছেন, তুমি আমাকে যা যা উপদেশ দিয়েছ আমি তা প্রাণপণে পালন করতে চেষ্টা করব। আমার স্বামী যে আমার চেয়ে সকল বিষয়ে শ্রেষ্ঠ এবং আমি যে তার সমান নই, এটা বরাবর মনে রাখব। তার ঘরে স্ত্রী যাতে বৃদ্ধি পায় যথাসাধ্য তাই করব। এবারের মেয়ে বলে উনি আমাকে অনেক সদ্গুণ আশা করেন, তাতে যাতে তিনি নিরাশ না হন আমি সেই চেষ্টা করি। এই পত্র তারিখবিহীন, কিন্তু 1901-এর 1 জুলাই অর্থাৎ মাধুরীলতার বিয়ের পরে লেখা। আর 1915 সালে অর্থাৎ 1322 বঙ্গাব্দে সবুজপত্রে পরপর আষাঢ় আর শ্রাবণ সংখ্যায় যথাক্রমে বেরোয় সুর আর অনাদ্রিতা। দুটি গল্পের বাতাবরণ সম্পূর্ণ ভিন্ন, কিন্তু সম্পর্কের ভিতর বাইরের জটিলতা, শীতলতা, উষ্ণতা, মানবিকতা, অমানবিকতা সবেতেই কি 15 থেকে 30-এ পৌঁছতে পৌঁছতে মাধুরীলতা দূরদর্শী হয়েছেন, দেখতে শিখেছেন দূরের বাস্তবকে, নাকি ওসব গল্পের বাস্তব তার প্রত্যক্ষ চেনা জানার অংশ? তার সাহিত্য সংগতির বোধ কেবল প্রতিবেশটুকু বলতে বলতে দিয়েছে। মানকুমারী নিজের দীর্ঘ একাকী জীবনে যে কটি গল্প বানিয়েছেন, সেখানে স্বামীরা তার আগে শৈশব সঙ্গীরা সব অসাধারণ মহানুভব। তাদের মধ্যে যারা ভালোবাসার ফেলেই অন্যায্য কিছু করে ফেলেন, তাদের অনুশোচনা বা তৎসংলগ্ন দুঃখ পিছিয়ে না দিয়ে কাহিনী শেষ করেন না লেখক। আর একাধিক কাহিনী জুড়ে বাঙালির জীবনে 18-19 শতকের ভিনদেশী শিক্ষা সংস্কৃতির নির্বিকল্প গুরুত্ব আর অসহায় সবিরল মিলেমিশে থাকে। মাধুরীলতা তার স্বল্পায়ু জীবনে লেখার ব্যাপারটাকে মানকুমারীর ধারে কাছেও গুরুত্ব দেন। সধবার জন্য যেমন আছে সাংসারিক কর্তব্য, বিধবার কর্তব্য, তেমনই সামাজিক কাজে মানকুমারীর এই অভিমতের উল্লেখ আগেই করেছি। তার জীবনে সেই কর্তব্যের মূল আধার ছিল লেখা। প্রচুর লিখেছেন তিনি। 4 বার কুন্তলীন পুরস্কার পাওয়া তো গোড়ার কথা। 1919 খ্রিস্টাব্দের জুলাই মাস থেকে ভারত সরকার তাকে আমরণ বিশিষ্ট সাহিত্য প্রতিভার জন্য প্রথমে মাসিক 30 টাকা, পরে 34 টাকার বৃত্তি দিতেন। 1934-এ চন্দননগরে বঙ্গীয় সাহিত্য সম্মিলনে কাব্য সাহিত্য শাখার সভানেত্রী ছিলেন তিনি। মানকুমারী প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভুবনমোহিনী সুবর্ণ পদক এবং জগত্তারিণী সুবর্ণ পদকে সম্মানিত হন, যথাক্রমে 1939 এবং 1941 সালে। 1936-এ প্রকাশিত তার একমাত্র গল্প সংকলন পুরাতন ছবি তিনি উৎসর্গ করেছিলেন
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বিধবা পত্নীকে সেই অর্পণ পত্রে শ্বশুর শাশুড়ির বিনীতা পুত্রবধূ, স্বামীর আদর্শ ভার্যা, সন্তান সন্ততির আদর্শ মাতা এবং স্বামীর প্রয়াণের পরে আত্রেয়ী, গৌতমী তুল্লা, মহা ব্রহ্মচারিণী, তপস্বিনী ইত্যাদি বিশেষণে উৎসর্গের মানুষটিকে লেখক সারিয়েছেন, কিন্তু কোথাও তার যোগমায়া দেবী নামটি উচ্চারণ করেন। মাধুরীলতার গল্পরা স্থানের বিশেষত কালের বিচারের তুলনায় অনির্দিষ্ট। এমনটা তার সাহিত্যিক কৃচ্ছ সাধনার অভাবের জন্য ঘটে, নাকি কাহিনীকে সর্বকালীন করার বাসনা, এটা বলা সহজ না। এ কথাও ফেলবার নয় যে যতই বলি পরিমাণ নয় মানই যে কোনো বিশ্লেষণের নিহিত। মাত্র 5টি মৌলিক গল্পের সংখ্যা নিয়ে পাঠকের মনোযোগী চিন্তনে তেমন পোক্ত অবস্থানে নিশ্চিতি থাকে না। উপরন্তু রবীন্দ্রনাথের সংশোধনা সম্পাদনার আলোকিত মাধুরীলতার রেখায় নিয়ে পাঠক কখনো লক্ষ্য করেছেন কি মাধুরীলতার ভাষার প্রয়োগ ঠাকুরবাড়ির আর 5 জন বিদুষী প্রতিভাময়ীর থেকে কত স্বতন্ত্র? সুরগল্পে বাপের বয়সী স্বামী সেবার বর্ণনায় আছে পাকা বিন্নিটির মতো এটা খাও ওটা খেলে না কেন ইত্যাদি মন্তব্য প্রকাশ করিয়া ব্যঞ্জনের বাটিগুলি হাতের কাছে সরাইয়া দিত। অনাদৃতা গল্পে হরমণির মৃত্যুর পর হরবিধবা বোন শঙ্করী যদিও তাদের মাকে একটু শান্ত করে ভগ্নিপতির সংসার সামলাতে এসেছিল, হরর অসামান্য স্বামী নীলুর অনুরোধেও কিন্তু টুনুকে তক্ষণই সঙ্গে করে মামা বাড়ি নিয়ে যায়নি। বিধবা শঙ্করীকে ছাড়া তার বাপের বাড়ির গৃহস্থায়ী সে পূজা আহ্নিকেরও সময় পায় না। ভোর 5টা হইতে রাত্রি 11টা পর্যন্ত এক মুহূর্ত অবকাশ নাই। এর উপর আবার চুরিকে লইয়া গেলে অকল তো বাড়িবেই, তাছাড়া ভাতৃজয়ারাও বিশেষ সন্তুষ্ট হইবে না। ছোট মেয়ে একটু বালশালে মাও উৎকণ্ঠিত হইয়া উঠিলেন। 7-5 ভাবিয়া চুরির মুখের দিকে চাহিয়া চোখের জল সংবরণ করিয়া শঙ্করী সেই দিন মায়ের কাছে চলিয়া গেল। কিন্তু টুলির বাবার অসাধারণ কৃতিত্বে আবার তো চুরিকে মামা বাড়ি আসতে হলো। আর সে মামা বাড়ি আসার পরই মামিরা দেখে তাদের ছেলেমেয়েরা ব্যাগ মানে না, পড়াশুনো করে না, দুপুরবেলায় ওই মা খেগো মেয়েটার সঙ্গে দস্যুবৃত্তি করিয়া বেড়ায়। ব্যঞ্জন, বালশালী, ধকল, মা খেগোর মতো প্রয়োগ সংস্কৃত নাট্যকাব্য বা মার্ক টোয়েনের আড়াল থেকে মাধুরীলতার কলমের বাস্তব সংগতিকে অমোঘ করে তুললেও এসব তুচ্ছ উপাদান পাঠকের মনোযোগের বাইরে থেকে যায়। দেশজ প্রচ্ছন্ন প্রক্ষেপ কোথায় তাকে তার প্রতিভাময়ী পিসির থেকে দিদির থেকে আলাদা করে দেয়, সে আলোচনা তার অকাল মৃত্যুর 100 বছর পার করে কি অপ্রাসঙ্গিক খানিকটা? মাধুরীলতা ওই স্বরে কি মিশে থাকেন মা মৃণালিনী, যার অসাধারণ যশুরে রান্নার তুলনা ছিল না, হাতের কাজও ছিল অপূর্ব। অবশ্য মার্ক টোয়েন শুনতেও কিন্তু মৃণালিনী ভালোবাসতেন ছেলে মেয়ের সঙ্গে বসে। মাধুরীলতার কটিমাত্র কাহিনীকে মানকুমারীর উপনিবেশ কেন্দ্রিক গল্পগুলির সঙ্গে পড়তে গেলে মাধুরীলতার ইচ্ছা পূরণের নির্মম অনুপস্থিতি অনুভব না করে উপায় নেই। মানকুমারী বয়সে 30 বছরের বড় মাধুরীলতা, সাহিত্যিক বৃক্ষ সাধনায় অনেক এগিয়ে মাধুরীলতার থেকে, কিন্তু সেই সাধনার সম্বল অনেকখানি ইচ্ছা পূরণ, যা বাঁচিয়ে হয়তো ব্যক্তিগত অপ্রাপ্তিতে দীর্ঘ তার জীবনে একক সমাজ যাত্রা অসম্ভব ছিল। 21 শতকের পাঠকের কাছে দুজনেই তো একান্ত অচেনা। আজকের পাঠক অনায়াসে এদের ভালো লেগে পড়ে ফেলতে পারবেন এমন ভাবনা নিশ্চয়ই সরলীকৃত ইচ্ছা পূরণ। পড়তে পারলে অবশ্য ঔপনিবেশিক জীবনের আর সাহিত্যের সদর অন্দর নিজের নিজের অসহায়তা অনেক জানান দেয়। দুজন লেখক এত পৃথক, কিন্তু দুজনের সৃজনে কি আমাদের নিরালম্ব অতীত প্রচ্ছন্ন? একবার পড়ে দেখলে কি আজকের পাঠকের আধুনিক অসহায়তা কোনো আশ্রয়ের দিশা পাবে? নিশ্চিত উত্তর জানা নেই, তবে দিশা যে পাবে না তাই বা জোর দিয়ে বলি কি করে? উপনিবেশের অবশেষ অথবা সদর অন্দরের সংকট কিছুই তো পুরোয়নি আজও, বরং আরো জটিল হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্যের ওপরে খুবই অত্যাচার।
এই অসাধারণ বক্তৃতা মনে মনে আমার নিজের অজ্ঞতার পরিধি পরিমাপ করার চেষ্টা করছি, কিছুই জানা। মানকুমারী সম্পর্কে একটা কি ধারণা ছিল যে স্বর্ণকুমারী দেবী, কামিনী রায় প্রমুখ, তাদের মধ্যেই তিনি একজন মহিলা কবি ছিলেন। স্কুল পাঠ্যে এক সময় মানকুমারী বসুর কিছু কবিতা পড়ানো হতো, বর্তমানে বোধ করি পড়ানো হয়। আর মাধবীলতা দেবী সম্পর্কে জানতাম যে তিনি রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা কন্যা এবং তাকে আদর করে রবি ঠাকুর বেলা বলে ডাকেন। তিনি যেরকম এত সাহিত্য চর্চা করেছেন তার পড়লেখায় আমি আজ পর্যন্ত পড়েছি, জানতাম। এবং মানকুমারী বসু কবি হিসেবে ছোট গল্প মানে মর্মস্পর্শী ছোট গল্প। ছোট গল্প মানে তার গভীরতা কি, যেমন মাধবীলতা তেমনি মানকুমারী দুজনেরই যে ছোট গল্পের গভীরতা যেভাবে তিনি বললেন উৎসবীজি, আমি উৎসবীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই অজ্ঞতার পর্দা কিছুটা সরিয়ে দিয়ে কিছুটা জ্ঞানের তাজা বাতাস ঢুকিয়ে দেওয়ার জন্য। আমার মনে একটা জিনিস হয়েছিল, যে কথাটা শোভনদা বলেছিলেন যে এই টাইটেলটা দেখে আলোচ্য বিষয় সম্পর্ক ভিতরবাহী উপনিবেশের ছোট গল্প, এটা দেখে অনেকের মনে প্রশ্ন এসেছিল ব্যাপারটা কি। আমার মনেও তাই যে ব্যাপারখানা কি। তারপর আমি দেখলাম যে ঠিক আছে, নিজে একটু বোঝার চেষ্টা যদি 200 দিনের বক্তৃতা তো শুনবো, তা পুরোপুরি শ্রবণেন্দ্রিয়র ওপর ভরসা না করে আমরা নিজে একটু চাক্ষুষ বোঝার চেষ্টা করি না, দেখি না। প্রত্যেকে দেখলাম যে পুরো 19 শতাব্দীতে ছোট গল্প বাংলার মধ্যে আসলে জীবনদান করেন রবীন্দ্রনাথ, সেই রবি ঠাকুর। তিনি বাংলার ছোট গল্পের জীবনদান করেন এবং 19 শতাব্দীতে কয়েকজন হাতে গোনা ছোট গল্পকার ছাড়া সমস্তটাই রবীন্দ্রনাথ। এবং তার গল্পগুচ্ছ 3 খণ্ডে বেরিয়েছে, আমরা সকলে জানি। তো তিনি হচ্ছে ছোট গল্পের একমাত্র স্রষ্টা বলতে গেলে 19 শতাব্দী, মানে একাকুম্ভ রক্ষা করে বাংলা ছোট গল্পের পর ব্যাপারটা সেরকম দাঁড়িয়েছিল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমি দেখলাম যে কম্পেয়ার করার চেষ্টা করলাম যে ইউরোপের সময় কি অবস্থা। 19 শতাব্দীতে ইউরোপে কিন্তু অনেক বিখ্যাত কথিত চর্চা সমস্ত ছোট গল্প আছে। ইংল্যান্ডে যেমন ধরুন এডগার অ্যালান পো বা টমাস হার্ডি বা মহিলা ছোট গল্পকার কেট চপেট, ফ্রান্সে বলা যেতে পারে বাজা মোপাসা, রাশিয়াতে টলস্টয়, তুর্গেনেভ, বিখ্যাত চেকভ, জার্মানিতে ফ্রান্স কাফকা, এছাড়াও ওয়েনবি, আর্নেস্ট হেমিংওয়ে ইত্যাদি। মানে কার নাম বলবো, কতজনের নাম, অসংখ্য ছোট গল্পকার। কিন্তু 19 শতাব্দীতে সেই সময়টা বলা যায় আলোকায়নের যুগ থেকে শুরু করেই ইউরোপের বিভিন্ন দেশে খুব ছোট গল্পকাররা দেখতে পায়, তারা আবির্ভাব করে। কিন্তু বাংলায় কেন ঘটল, ভারতে কেন ঘটল, এটা আমি বুঝতে চেষ্টা করি। সুকুমার সেন করে খুব হতাশ হলাম, এর ব্যাখ্যা নেই। উনি ছোট গল্প সুন্দর ব্যাখ্যা করেছেন, রবীন্দ্রনাথের ছোট গল্পের অসাধারণ ব্যাখ্যা করেছেন, সব ঠিক। কিন্তু কেন ওখানে হচ্ছে ইউরোপে, কেন বাংলায় নেই, কেন ভারতে সেই সময় ছোট গল্প নেই, এর উত্তর পেলাম অসিত বন্দ্যোপাধ্যায় তারও এর উত্তর নেই। কিন্তু উনি ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে তিনি একটা বাক্য ব্যবহার করেছেন যে ছোট গল্প হচ্ছে আধুনিক যুগের ফসল। এর থেকে আমি একটা ক্লু পেয়ে গেলাম। তাহলে আধুনিক যুগের ফসল তাই যদি হয়, তাহলে আধুনিক যুগ বলতে আমরা যেটা বুঝি শিল্পায়ন এবং তার সঙ্গে গতিশীলতা, সমাজের স্থবিরতা কেটে যাবে, গতিশীল সমাজ হবে, সামাজিক আর্থিক অবস্থার একটা পরিণতি হবে, পরিস্থিতির পরিবর্তন হবে। আগের যেটা স্থির সমাজ ছিল তার থেকে একটা গতিশীল সমাজ, ব্যস্ত সমাজ। সেটা ইউরোপে অনেক আগে এসেছে, সেখানে শিল্প বিপ্লবের পর থেকেই শুরু হয়েছে সেই আধুনিকতা এবং তারপর আলোকায়নের পরে আলোচনা। কিন্তু ভারতে তো তা হয়নি। ভারতে টেলিগ্রাফ এবং রেল লাইন পাতার পর থেকে তখন থেকে আস্তে আস্তে পশ্চিম ভারতে বিশেষ করে তখন আস্তে আস্তে ওই কটন মিল, সুগার কেন মিল এগুলো এবং বস্ত্রশিল্প এগুলো একটা পর একটা করতে শুরু। ফলে এই যে শিল্পায়ন, ব্যাপার, এই যে গতিশীলতা বাংলায় সেটা পড়ে এসেছে, বাংলায় তা এসেছে। বাংলায় 1900 সাল থেকে আমরা বলতে পারি কিছু হয়েছে, জুট মিলগুলো তৈরি হলো, কিছুটা ফ্যাক্টরি তৈরি হলো, কিছুটা এই গতিশীলতা কিছুটা দেখতে পাচ্ছি। সেজন্য আমরা ওই সময় 1890-এর দশকে উনি যাদের কথা বললেন তারা ছাড়াও
বানকুমারী এবং মাধুরীলতা ছাড়াও সেই সময়তে আমরা কয়েকজন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কথা বলতে পারি, আমরা দুর্যোগী প্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলতে পারি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কথা বলতে পারি। তখন 1900 সাল পর থেকে 1920 শতাব্দীর প্রথম দশক এবং দ্বিতীয় দশকে একগুচ্ছ প্রতিষ্ঠিত জনশাসন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কল্লোল যুগের তিনজন অচিন্ত কুমার সেনগুপ্ত, প্রবীন্দ্র দত্ত, বুদ্ধদেব বসু থেকে শুরু করে বিভূতিভূষণ মুখোপাধ্যায়, রাজশেখর বসু, কার কথা বলবো, কমল কুমার মজুমদার, এদিকে মানিক বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ ঋষি, অনেক, এই এতজন প্রতীত যশার মধ্যে তাদের মধ্যে থেকে এই অসাধারণ যে গল্প লিখেছেন মানকুমারী বসু এবং মাধুরীলতা, নিশ্চয়ই তারা অভিনন্দন করবে। এই অবস্থার মধ্যে থেকে, এবং আমরা জানি সেই সময় তো আরো বেশি মহিলাদের বাড়িতে কত তাদের কাজ করতে হয়, কত ব্যস্ততা থাকে, এবং সেই ব্যস্ততার মধ্যে থেকেও তারা যদি এই ধরনের দেখেন সেই সময়তে, এখনের থেকে তখন আরো বেশি, সেই সময়তে সেই পিতৃতান্ত্রিক সমাজ অবস্থার মধ্যে থেকে তারা কি অসাধারণ লেখা লিখেছেন এগুলো জানতাম না। সত্যি ধন্যবাদ জানাই যে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আমি শেষ করবো ছোট গল্প সম্পর্কে একটা কথা বলে। দেখুন, ছোট গল্প বলতে আমরা জানি যে রবীন্দ্রনাথের ছোট গল্পের টাইটেল হচ্ছে কি গল্পগুচ্ছ, তেমনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, এই ধরনের টাইটেলগুলো হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে প্রমথনাথ ঋষি। প্রমথনাথ ঋষি তার দুখণ্ডের ছোট গল্প লিখেছেন। তিনি প্রথম গল্পে প্রথম খণ্ডের নাম দিলেন প্রণাবী, অর্থাৎ প্রমথনাথ ঋষি প্রণাবীর নিকৃষ্ট গল্প, এবং তার যে উৎসর্গ করার যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠাতে তিনি লিখলেন সহৃদয় পাঠক, মনে করিও না ইহাই আমার নিকৃষ্ট গল্পের শ্রেষ্ঠ উদাহরণ, ইহার চাইতে অধিক নিকৃষ্ট গল্প আমি লিখিতে পারি, লিখিয়াছিও, সেগুলি শীঘ্রই নিকৃষ্টতর গল্পরূপে প্রকাশিত হবে, অর্থাৎ সেকেন্ড গল্পটা। এটা প্রমথনাথ ঋষি ছোট গল্পের ব্যাপার আছে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আর সময় আর নেই। আমি আহ্বান করব অধ্যাপিকা সর্বাণী ঘোষালকে, যিনি আমাদের কার্যকরী সমিতির সদস্য। ধন্যবাদ। এটা হচ্ছে যে এই ছোট গল্প মানে মহিলা সাহিত্যিকদের নিয়ে বেথুন কলেজ প্রাক্তনী সংসদ বই বেরিয়েছে, লিখন তোমার কথা সাহিত্যে গঙ্গনার। সেখানে অনেকজন মহিলা সাহিত্যিকের কথা এসেছে, এবং যেমন মানকুমারী বসুর কথা বলা হচ্ছে, শৈলবালা ঘোষ তার প্রচুর ছোট গল্প আছে। হ্যাঁ, তাছাড়াও একজনের নাম আমিও জানতাম না, তিনিও এই আলোচনার মধ্যে থেকে উঠে এসেছেন, তার নাম পূর্ণ শশী দেব কিংবা প্রভাবতী দেবী সরকার। বলতে চাইছি যে ওখানে রাষ্ট্রসুন্দরী শুরু হয়েছে, স্বর্ণকুমারী দেবী, পরপর শান্তা দেবী, সীতা দেবী সব আছেন। আমি শুধু একটু মানে সবাইকে জানাবার জন্য বললাম যে বেথুন কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের 100 বছর পূর্তি হলো 2021-এ, ওটা 1921 সালে তৈরি হয়েছিল। সেই স্মারকগ্রন্থ হিসেবে একটা প্রথম খণ্ড বেরিয়েছে, এখন দ্বিতীয় খণ্ডেরও কাজ চলছে। হ্যাঁ, তো সেটা আমি একটু সকলের জ্ঞাতার্থে জানালাম। হয়তো আমি জানি না পুরুষতান্ত্রিক সমাজ বলে অনেক মহিলাদের লেখা কিছুদিন বাদে চাপা পড়ে যায় এবং তাদের কথা লোকে জানতে পারে না, সেও হতে পারে, কিংবা লেখার গুণাগুণের ব্যাপারও থাকতে পারে। আমি জানালাম সব মানে ধন্যবাদ কুকু চট্টোপাধ্যায়কে যে এই জিনিসটা আমাদের ইনফরমেশনে দেওয়ার জন্য। আমার মনে হয় উনিও বোধহয় এখানে সম্পূর্ণ করার চেষ্টা করেছেন। যাই হোক, আজকে আমি এখন আহ্বান করছি সর্বাণী ঘোষালকে। ধন্যবাদ জ্ঞাপন করছি। সতীদির এই অসাধারণ বক্তৃতার পরে আর তো কিছু বলার থাকে না। আর আমরা সবাই জানি সতীদির প্রবন্ধ সেটা কখনোই দুর্গম সমুদ্র যাত্রা নয়। আমরা সবাই কখনো না কখনো শিলাইদহে বজরায় বসেছি,
সেখানে সুর, ছন্দ, তাল সেগুলো আমরা সবাই পাই যেভাবে রুশতিদির গদ্য আমাদের সেটা দেয়। রুশতিদিকে আর কিভাবে আমি ধন্যবাদ দেবো আমি জানি না, অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দেব অতসী ভট্টাচার্য এবং চন্দন ভট্টাচার্যের পরিবারকে, সমস্ত পরিবারকে, যারা তাদের ব্যক্তিগত শোককে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে, সমাজের সঙ্গে একটা উজ্জ্বল স্মৃতি করে, সতেজ স্মৃতি করে বাঁচিয়ে রেখেছে, আমাদের ভাগিদার করেছেন তার। সেই পরিবারকে আমরা ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই প্রেসিডেন্সি কলেজের কর্তৃপক্ষকে, এই হল ব্যবস্থা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, এই হলের যারা ব্যবস্থাপক তাদের, এবং স্যারেদেরটা কিছু বলার নয়, স্যাররা তো আমাদের কাউন্সিলেরই সকলে। আর উপস্থিত শ্রোতা সকলকে এবং বিশেষত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের অনেক ধন্যবাদ বসে থাকার জন্যে। আমরা নিশ্চয়ই এখানে যারা আছি, যারা রুশতিদির রাস্তা ধরে রুশতিদির কাছ থেকে খোঁজ নিয়ে মানকুমারী মাধুরীলতার খোঁজে নামলাম আরো বেশি করে। মাধুরীলতার চিঠি হয়তো একটু পড়েছি আমরা, কিন্তু গল্প তো পড়িনি বেশিরভাগই। থ্যাংক ইউ। আর একটা কথা, বাইরে একটু চা ব্যবস্থা আছে সকলের জন্যে। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখানকার অধ্যাপক সামান বলে দিচ্ছেন, কাজেই সকলে চা গ্রহণ করে যাবে। থ্যাংক ইউ। পাশের ঘরে চা মিষ্টান্ন শান্ত প্লিজ, দেখুন কেউ চলে যাবেন না, এটা আমাদের অনুরোধ। আমাদের আগের বছরে যারা